আসসালামু আলাইকুম সবাইকে, 10 নিউজকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর মেহেদী মোহাম্মদ। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? সবাই জয়েন করে ফেলেন আজকে ক্লাসে, দেন শুরু করবো আমাদের আজকে ক্লাস। আমাদের আজকে ক্লাসে তোমাদের গতদিনের মতো বলছিলাম যে গতদিন 4টা চ্যাপ্টার নিয়েছিলাম, আজকে 3টা চ্যাপ্টার নিব। 3 চ্যাপ্টারের সিকিউ গুলো আমরা একটু সলভ করার চেষ্টা করব, বা কি ধরনের সিকিউ আসতেছে সেগুলো নিয়ে একটা আমরা আলোচনা করে দেখব। ঠিক আছে, তো সবাই চলে আসেন, দেন আমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিবা। তারপর হচ্ছে শুরু করবো আমাদের আজকের এই ক্লাসটা 12:30 থেকে আমরা মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে চেষ্টা করবো নিয়ে নেওয়া। আর তোমাদের যেহেতু সামনেই পরীক্ষা, তো মোটামুটি জাস্ট বেসিক আইডিয়া দেওয়া যে কোন কোন জিনিসগুলো থেকে কি আসতেছে না আসতেছে, কেমন হচ্ছে, এই জিনিসগুলো একটু আমরা বলবো আর কি। ঠিক আছে, গতকালকের মতো যেগুলো বোঝানো দরকার সেগুলো বুঝাই দিব, চেষ্টা করবো যতটুকু তোমাদের বুঝাই দেওয়া যায় আর কি। আচ্ছা, দেখতে পাচ্ছি আপনারা এখন সবাই জয়েন করেন, জয়েন করে আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দেন, এন্ড তারপর আমরা শুরু করব আজকের এই ক্লাস। ঠিক আছে, সবাই এটাতে চলে আসেন, তারপর আমরা শুরু করব আজকের এই ক্লাস। ঠিক আছে, আচ্ছা, আজকের ক্লাসে হচ্ছে তোমাদের মেইনলি 3 চ্যাপ্টার পড়াবো এখানে। আজকের ক্লাসের মধ্যে একটা টপিক খুবই বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদের জেনেটিক্স। হ্যাঁ, তাসনিয়া, মিতু, ওয়ালাইকুম আসসালাম। ওকে, জেনেটিক্সটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমার হচ্ছে সিকিউ আসবে, এন্ড তোমাকে সেটা আনসার করতে পারলে খুব ভালো নাম্বার পাবা। সেকেন্ড কথা হচ্ছে যে আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের পরিপাক শোষণ চ্যাপ্টারটা থেকে আমাদের সিকিউ আসবে। এখন সিকিউর ক্ষেত্রে আমি তোমাদেরকে কিছু শর্টকাট দেখাই দিব যে কিভাবে ভালো করা যায়, বা ইজিলি না বেশি পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, কনক কুমার দাস চলে আসছে, কি অবস্থা? আচ্ছা, নমস্কার, আচ্ছা, কেমন? ভালো আছি, তোমার কি অবস্থা? একটা জিনিস খেয়াল রাখো যে আমাদের এখন আমি গতদিন তোমার বলছিলাম যে আমাদের যেহেতু বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের মধ্যে সেকেন্ড পেপারের টাইম একটু কম, এই জন্য আগে একটু আমরা সেকেন্ড পেপারটা হচ্ছে শেষ করার চেষ্টা করতেছি, বা দেখানোর শেষ করতেছি। কালকে এবং পরশুদিন তোমাদের ফার্স্ট পেপারের ক্লাস হবে। ফার্স্ট পেপারে শুক্রবারে সকালবেলা আপু ক্লাস নিবে, সুমাইয়া আপু ক্লাস নিবে ফার্স্ট পেপারের প্রথম 4টা, অ্যান্ড পরের দিন হচ্ছে যে বাকি 3টা ক্লাস নিবে। তো এভাবেই তোমাদের হচ্ছে যে তোমার এই সিকিউ গুলো আমরা শেষ করে দিচ্ছি। আর এফআরএল এর মধ্যে যেমন আজকে সন্ধ্যা 7টা বাজে কিন্তু তোমাদের এফআরএল আছে, বায়োলজি এফআরএল সেকেন্ড পেপার। তো আজকের যে এফআরএল ক্লাস, এই এফআরএল ক্লাসে আমরা কিন্তু এমসিকিউ বেসডে আগাবো, এমসিকিউ সলভে যাব। ঠিক আছে, সো এই হচ্ছে অবস্থা। আমরা তো হচ্ছে এমসিকিউ ভাবে আগাবো এফআরএল। তো সন্ধ্যা 7টা বাজে তোমরা সবাই কিন্তু চলে আসবা। সন্ধ্যা 7টা বাজে আমি থাকবো, সুমাইয়া আপু থাকবে। আর তোমাদের তো প্রীতি আপু পরীক্ষা, তোমরা জানো, তো প্রীতি আপু পরীক্ষার জন্য বিজি। প্রীতি আপু তোমাদের ফার্স্ট পেপারে ক্লাসে আসবে। ফার্স্ট পেপারে যখন ক্লাস হবে, অর্থাৎ সেটা শনিবারে পরশুদিন আসবে ক্লাসে। ওকে, শুরু করি আমরা আস্তে আস্তে করে। একজন বলছে 11 নাম্বার চ্যাপ্টার আগে ধরিয়েন। 11 নাম্বার চ্যাপ্টার আসলে আমার লাস্ট টপিকের মধ্যে ছিল। আচ্ছা, আগে ধরলে উল্টাপাল্টা হবে। আচ্ছা, যে সমস্যা নেই, টেনশন করো না, আমি যেগুলো বলা দরকার আমি বলে যাবো, টেনশন করো না। ঠিক আছে, মাঝখানে ওই 5 নাম্বার অধ্যায়টা আমরা একটু কম টাইম পড়াবো, কারণ ওই যেখান থেকে পড়ানোর তেমন বেশি নাই আর কি। আচ্ছা, পরিপাক শোষণ চ্যাপ্টারের মধ্যে খেয়াল রাখো, পরিপাক শোষণ চ্যাপ্টারের মধ্যে আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হয়। এখানে ভিতরে এনজাইম এগুলো পরিপাকের গুলো আর কি। হ্যাঁ, পরিপাকের এই পরিপাকের এনজাইম গুলো খুবই ইম্পর্টেন্ট। তোমাদের এটা এমসিকিউর জন্য লাগবে, সিকিউর জন্য লাগবে। এখন সিকিউর জন্য কেমন কোশ্চেন হয়? সিকিউর জন্য দেখা যায় যে তোমার পাকস্থলিতে তোমার প্রোটিনের পরিপাক, কার্বোহাইড্রেট পরিপাক, এভাবে কোশ্চেন করে, বা পাকস্থলী বর্ণনা করো, অথবা তোমার হচ্ছে যে ক্ষুদ্রান্তে পরিপাকে বর্ণনা করো, এভাবে কিছু কোশ্চেন আছে সিকিউ গ নাম্বারে। সেক্ষেত্রে তোমাকে এই এনজাইমগুলোর নাম লিখতে হয়, তোমার নাম লিখতে হয়। তখন এক্ষেত্রে আরেকটা জিনিস এমসিকিউতে আসবে, তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এখানে আমাদের বেসিক্যালি পার্থক্য মনে রাখতে হয় যে
কোন কোন এনজাইমগুলো পাকস্থলীতে পাওয়া যায়, কোন কোন এনজাইমগুলো ক্ষুদ্রান্তে আসে, কোনগুলো প্যানক্রিয়াস থেকে আসে, কোনগুলো তোমার হচ্ছে কিসের মাধ্যমে আমাদের ফ্যাটটা সলিউবল হয়, তোমার বাইল সল্ট দিয়ে আসে। সো এই যে কোনটা কোত্থেকে আসতেছে, কোন এনজাইমগুলো আমরা কোন জায়গায় পাবো, এই পার্টটা তোমরা একটু ভালো করে পড়বা, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা অনেকেই এটা খেয়াল করে পড়ো না, তো এটা একটু খেয়াল করে পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা এখন দেখি এখানে ছবি দিছে, ছবির মধ্যে কি বলছে, ছবি রাজশাহী বোর্ড 17 সালে আসছিল। এটা হচ্ছে আমাদের এ হচ্ছে আমাদের লিভার, বি হচ্ছে পাকস্থলী। তাহলে মোটামুটি বুঝতে পারছি লিভার এবং পাকস্থলী নিয়ে কিছু কোশ্চেন টোশ্চেন করবে। এখন দেখি অপশনের মধ্যে প্রথম কোশ্চেনে লালা, স্থূলতা, এগুলো তোমরা পারো। স্থূলতার ম্যাথটা কিন্তু তোমরা করে ফেলবা সবাই, স্থূলতার ম্যাথটা কিন্তু তোমরা সবাই করে ফেলবা। হ্যাঁ, তোমার হচ্ছে যে বিএমআই এর ম্যাথ, বিএমআই এর ম্যাথটা করবা, বিএমআই এর ম্যাথের সাথে ছকটা করবা, ঠিক আছে? এই ম্যাথ ছক এই জিনিসটা ভালো করে পারতে হবে। এখান থেকে ম্যাথ যদি পরীক্ষা আসে তোমরা কিন্তু যেন পারো। ওকে, আচ্ছা এই জিনিসটা ভালো করে পড়ে ফেলবা। বিএমআই ম্যাথটা, উদ্দীপকে এই অংশের পরিপাকের ভূমিকা দেখো, এই অংশ মানে হচ্ছে লিভার। এখন লিভারের পরিপাক মানে লিভার যকৃতের পরিপাকের ভূমিকা বইয়ের মধ্যে আছে। আমি তোমাদের বলি যকৃতটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যকৃতের তোমার অনেকগুলো কাজ আছে, যকৃতের কাজ, এই কাজগুলো তোমার ভূমিকা হিসাবে অনেক কোশ্চেন করবে, ঠিক আছে? তো তোমার এই জিনিসটা কাজটা একটু ভালো করে পড়ে আসতে হবে। হ্যাঁ, আচ্ছা ক্লাসের স্লাইড হিসাবে তোমাদের হচ্ছে দিয়ে দেওয়ার কথা, আমি নিয়ে রাখছি। আজকে ক্লাস শেষ হলে দুইটা, গতকালকে স্লাইড আজকে স্লাইড দুইটা মিলে আমি একসাথে আপলোড করব, ঠিক আছে? আচ্ছা তোমাদের হচ্ছে যে ওই তোমার এই কি বলে সেকেন্ড পেপার সাজেশন যেটা বলছিলাম সেটা আমি হচ্ছে যে তোমার অলরেডি ইয়া করে রাখছি, আপলোড করে রাখছি। আপলোড করে রাখছি বলতে সেটা হচ্ছে তোমার ইয়া করা আছে, স্কেডিউল করা আছে, আমার ক্লাসের পর পর সেটা আপলোড হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে? আমি আগে স্কেডিউল করে রাখছিলাম। আচ্ছা যেহেতু স্কেজুল করে রাখছি এই জন্য এটা আর হচ্ছে তোমার গতকাল দেয়নি আর কি, যেহেতু স্কেজুল আছেই তা আবার ডাবল হয়ে যাবে আর কি, আজকে এটা আপলোড হয়ে যাবে অটোমেটিক। ওকে, এরপর দেখো উদ্দীপকে উল্লেখিত বি অংশটিতে পরিপাক প্রক্রিয়া বর্ণনা করো। তাহলে হচ্ছে পাকস্থলীর মধ্যে কিভাবে পরিপাক হয়। এখন এই পাকস্থলীর যে পরিপাক প্রক্রিয়া যে কথাটা বললো, প্রক্রিয়ার ক্ষেত্রে তোমাকে এটা লিখতে হবে যে তোমার ওই খেয়াল রাখতে হবে যে এখানের মধ্যে যেই এনজাইমগুলো কাজ করে, কোন কোন তোমার হচ্ছে প্রোটিন কিভাবে ভাগ হয়, তারপর কার্বোহাইড্রেট কিভাবে ভাগ হয়, ফ্যাট কিভাবে ভাগ হয়, কোনটা কোথায় হচ্ছে কোনটা কোথায় হচ্ছে না, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রেখে আমাদের আনসার করতে হবে। দেখো আমরা বিএমআই টান এগুলো বুঝছি, এগুলো সমস্যা নেই। এখন দেখো যকৃতের ক্ষেত্রে ওরা এটাকে একটু ডিটেইলস করে লিখছে, নিজের মতো করে লিখছে। আমরা কি বলছি তোমাকে, আমি বলছি তোমাকে অলওয়েজ এটা একটু পয়েন্ট করে অথবা তোমার প্যারা প্যারা করে লিখো, ঠিক আছে? প্যারা প্যারা করে লিখলে তোমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? এখন এই যে ছবিটা, এটা লিভারের ছবি। লিভারের হচ্ছে লিভার যদি এমন থাকে এটাকে এভাবে করে ছবি তোলা হয়েছে, মানে লিভারের নিচের পার্টটার ছবি তোলা হয়েছে। এই জন্য এখানে গলব্লাডার দেখতে পাচ্ছ, নর্মালি গলব্লাডারটা নিচের দিকে থাকে, লিভারের নিচের দিকে এমনি ঝুলে। হ্যাঁ, তো গলব্লাডারটা দেখতে পাচ্ছ এখানে। এটা ছবিটা দেওয়ার দরকার হচ্ছে যে সে তোমাকে চারটা ভাগের দেখাচ্ছে, ভাগ দেখানোর জন্য আর কি। তুমি এই ছবিটা আঁকা খুবই ইজি, এই ছবিটা তুমি এমনি করে আঁকো, ঠিক আছে? এটা একটা ছোট আঁকবা, বড় আঁকবা, তাহলে তো কোয়াড্রেটটা বোঝা যাবে ইজিলি। ঠিক আছে, বাকি দুটো তুমি না দিলে চলবে, এগুলা তুমি না দিলে চলবে, কারণ এগুলো তুমি পারবা না হয়তো বা। তো এটা তুমি লিখবে বাম, এটা ডান, ডানটা অনেক বড় হয়, ঠিক আছে? আর কোয়াড্রেট হচ্ছে এই বরাবর, এটা এমন যদি এমন হয়, এটা হচ্ছে কোয়াড্রেট। আর একটা কোয়াড্রেট, ঠিক আছে? ছবিটা দেখো 5 সেকেন্ড রাখা যায়, ঠিক আছে, তাই না? এটা ধুপধাপ করে এঁকে ফেলবা এই ছবিগুলা। এখানে জাস্ট জায়গাটার নাম রাখলেই হবে। এটা তোমার গল ব্লাডার, এটা গল ব্লাডার, পিত্তথলি।
ওকে, তো এই ছবিগুলো একটু আঁকার চেষ্টা করব। হ্যাঁ, আমরা খাতার মধ্যে একটু ছবিটা আঁকার চেষ্টা করবো এরকম। আচ্ছা, এখানে ক্ষেত্রে দেখো যকৃতের পরিপাকের ভূমিকা, তার মানে পরিপাক ভূমিকা হলে সে কি করতেছে না করতেছে। এখান থেকে তোমার হচ্ছে পিত্তথলি আছে, পিত্তথলিতে রস আছে, পিত্তরস। পিত্তরস তৈরি হয় কোথায়? যকৃতের মধ্যে তৈরি হয়। যায় কোথায়? পিত্তথলিতে জমা হয়। এটা কোথায় কোথায় উন্মুক্ত হয়? এটা তোমার ডিউডেনামে উন্মুক্ত হয়। ডিউডেনামে উন্মুক্ত হয় কি করেও অ্যাকচুয়ালি সে হচ্ছে তোমার এখানে মাইসিলিগুলো থাকে, সেগুলো কি করে? সেগুলো হচ্ছে আমাদের ফ্যাট গুলোকে ভাঙা কাজ করে, তাই না? ফ্যাটের জন্য হেল্প করে। তোমার হচ্ছে পিত্তরসটা মেনলি ফ্যাটকে তোমার ইমাসিফিকেশন করার কাজ করে। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু বলবা। তারপর হচ্ছে যে পিত্তরসে আর কি কাজ করতে পারে, সে হচ্ছে তোমার যকৃতের মধ্যে পরিপাকে কি ঘটনা ঘটে, তোমার হচ্ছে গ্লুকোজ গুলো জমে থাকে গ্লাইকোজেন হিসাবে, তাহলে কোন প্রক্রিয়া হয় এখানে। হ্যাঁ, তো এই প্রক্রিয়াগুলো জিনিসগুলো লিখবা। তারপর হচ্ছে যে প্রোটিন লিপিড সবগুলো ভাগে ভাগে একটা লিখলে ভালো হয়। তো এই ক্ষেত্রে আমার হিসাবে তোমার একটু পয়েন্ট পয়েন্ট করে লিখবা। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে কি কি ভূমিকা দিচ্ছে, প্রোটিনের ক্ষেত্রে কি ভূমিকা দিচ্ছে, লিপিডের ক্ষেত্রে কি ভূমিকা দিচ্ছে, লিপিডের ভূমিকাটা কোথা থেকে আসতেছে, এই জিনিসগুলো একটু যদি বর্ণনা করে সুন্দর করে লেখো আর যদি পয়েন্ট করে লেখো তাহলে নাম্বারটা বেশি পাবা। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো পরিপাক প্রক্রিয়াটা হচ্ছে তোমার পাকস্থলীটা। পাকস্থলীর ক্ষেত্রে এখানে হাবিজাবি কথা লিখছে। এই হাবিজাবি কথাগুলো হচ্ছে মানে আমরা এটা একটা ছোট পয়েন্ট করে লিখতে পারি একটা প্যারা দিয়ে, বাট আমার কথা হচ্ছে যে এই ক্ষেত্রে তোমাকে অন্তত এটা ভালো করে লিখতে হবে যে কোন কোন এনজাইমগুলো কাজ করে। এই কোশ্চেন যেখানে পরিপাক প্রক্রিয়া ব্যাখ্যা করো, এই লাইন যেখানে আছে অবশ্যই তোমাদেরকে এখানে এনজাইম দিয়ে তোমার ব্যাখ্যা করতে হবে। এখন সবচেয়ে ভালো এন্ড সবচেয়ে নাম্বার বেশি পাওয়ার উপায় হচ্ছে যে কার্বোহাইড্রেট প্রক্রিয়াটা পয়েন্ট দিয়ে, তারপর হচ্ছে তোমার দিয়ে প্রোটিনের প্রক্রিয়া পরিপাক একটা পয়েন্ট দিয়ে, লিপিডের পরিপাক একটা পয়েন্ট দিয়ে, তোমাদের বইতে এটা আছে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া। ওই পয়েন্ট পয়েন্ট করে যদি লিখে আসতে পারো খুব ভালো নাম্বার পাবা। এখন বলি যারা একটু কম পারো চ্যাপ্টারটা, দেখছো তুমি কম পারছো, তুমি কম পড়াশোনা ভালো করে করো নাই, তুমি একটু ফাঁকিবাজি করছো, ফাঁকিবাজি করার পরে তোমার এখন পরীক্ষাতে অন্যগুলো কমন পড়ে নাই, এটা মোটামুটি একটু কমন পড়ছে, ক খ কমন পড়ছে, গ ঘ মোটামুটি পারলেই হয়ে যায়। এখন এই ক্ষেত্রে আমাকে কি লিখবো? আচ্ছা, এখন পাকস্থলী পরিপাক বা ক্ষুদ্রান্ত বৃহদান্ত তোমার নিজের মধ্যে যেখানে লিখবা, কিন্তু আমি যদি বলি যে একটা বেসিক চিন্তা করো যে তাহলে তুমি কিছু পারো না। হ্যাঁ, এখন তোমাকে লিখতে হবে কার্বোহাইড্রেট পরিপাক। এটা আমি আগে ক্লাসেও বলছিলাম তোমাদেরকে। পরিপাক লিখতে হবে। ধরো যেখানে কার্বোহাইড্রেট পরিপাক হয়, মুখে তো হয় না, মুখে লিখলে মারা খাবা। ঠিক আছে, মুখে হয় না, যেগুলাতে হয় সেখানে কথা বলতেছি। এখন তোমরা জানো যে কার্বোহাইড্রেটকে ভাঙলে কি পাওয়া যায়? গ্লুকোজ, তাই না? গ্লুকোজ পাওয়া যায়, এটা তোমরা জানো, তাই না? এটা জানো। তারপর প্রোটিনের ক্ষেত্রে কি ভাঙলে কি পাওয়া যায়? পলিপেপটাইড, অ্যামিনো অ্যাসিড এগুলো পাওয়া যায়। হ্যাঁ, টাইড, অ্যামিনো অ্যাসিড, হ্যাঁ, এগুলা পাওয়া যায়। ফ্যাটকে ভাঙলে কি পাওয়া যায়? ফ্যাটকে ভাঙলে পাওয়া যায় হচ্ছে তোমার ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পাওয়া যায়। আচ্ছা, এখন মেইন কাহিনী কি? আমরা এটা পারি, এগুলো পারি না কোনটা? এনজাইমের নাম পারি না। এখন তোমাদেরকে আমি বলছি যে এমসিকিউর জন্য হইলে অন্তত এনজাইমের নাম মুখস্থ করবা। এনজাইমের নাম মুখস্থ কিভাবে? এখন তোমার কার্বোহাইড্রেট পরিপাক এনজাইমকারী নামগুলো মুখস্থ করবা, মিনিমাম 4-5টা মুখস্থ করবা। 4-5টা মুখস্থ করবা। প্রোটিনের জন্য এরকম মুখস্থ করবা, ফ্যাটের জন্য এরকম মুখস্থ করবা। ঠিক আছে, এখন ধরো তোমাকে বলো পরিপাক প্রক্রিয়া বর্ণনা করো, তুমি সুন্দর করে পয়েন্ট পয়েন্ট করে লিখবা। এই ক্ষেত্রে তুমি কি করতে পারো? তোমার মনে নাই তোমার যে ট্রিপসিন কাকে ভাঙে, কাইমোট্রিপসিন কাকে ভাঙে, তারপর হচ্ছে তোমার এই যে এনজাইমগুলো আছে, এনজাইমগুলো কারে ভাঙে, কি তৈরি করে তুমি জানো না। বাট এটা তো বেসিক যে কার্বোহাইড্রেটকে ভাঙলে অলওয়েজ গ্লুকোজই পাওয়া যাবে, প্রোটিনকে ভাঙলে পলিপেপটাইড অ্যামিনো অ্যাসিডই পাওয়া যাবে, ফ্যাটকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলই পাওয়া যাবে। তুমি করবা কি? তোমাদের কাজ হচ্ছে যে খাতায় নিবা, খাতায় হচ্ছে এরকম করে দিবা তোমার খাতার মধ্যে তুমি প্রথমে লিখবা কার্বোহাইড্রেট, মানে ধরো মনে করো যে কার্বোহাইড্রেট
এন পরিপাক ভাবে লিখতে চাচ্ছ, অথবা তিনটাই যেটাই মনে করো। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে এনজাইমের নাম হচ্ছে 1 2 3 4 5 বা চারটা, তুমি যেটা মুখস্থ করছো সেগুলা এগুলা কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম। তারপর প্রোটিন পরিপাককারী এনজাইম হচ্ছে এরকম, তারপর ফ্যাট পরিপাককারী এনজাইম হচ্ছে এরকম। তাহলে তুমি আগে লিখে ফেলছো এটা। এরপরে তুমি লিখবা যে এই লাইন এখানে আসবা, যে এরা লিখবা, ধরো পরিপাক কার্বোহাইড্রেট পরিপাক দিয়ে পয়েন্ট দিলা, পয়েন্ট দিয়ে কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ, এই জায়গায় লিখবা কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম। তুমি তো জানো না স্পেসিফিকলি কোনটা ভাঙলে কি হয়, বাট এটা তো বলতে পারবা যে কার্বোহাইড্রেট ভাঙলে গ্লুকোজ তো হবেই, আজ হোক কাল হোক সেটা গ্লুকোজ যাবেই, গ্লুকোজ ফরমেটে ঢুকবেই। তো এনজাইম তো এখানেই কাজ করবে আলটিমেটলি, আসলে তো এনজাইম এখানেই কাজ করে। তাহলে তুমি কিন্তু হিসাবে ভুল কিছু লিখো নাই, বাট এক্স্যাক্টলি লিখো নাই। ঘটনা বুঝো, তুমি ভুল লিখো নাই বাট এক্স্যাক্টও লিখো নাই। এই ক্ষেত্রে যেটা হবে, স্যাররা খুশি হয়ে অনেক সময় দয়ালু হয় নাম্বার দিয়ে দিবে তোমাকে ফুল মার্ক, অথবা ফুল মার্ক থেকে 1 মার্ক 2 মার্ক কমায় রাখবে বা 1 মার্ক কমায় দিবে, বাট তুমি নাম্বার পাবা। তার মানে কি তুমি এক্স্যাক্টলি সব বিক্রিয়াগুলো মুখস্থ না করেও এখানে পার পাওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারছি? একদম এক্স্যাক্টলি না পারলেও আমরা পার পেতে পারি এই জায়গাটা থেকে। কিভাবে বললাম, শুরুতেই পয়েন্ট করে লিখে দিবা যে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম নাম কি, প্রোটিন পরিপাককারী এনজাইমের নাম কি, নাম ফ্যাটের নাম কি। তুমি তো মিনিমাম 4-5টা তো মুখস্থ করতেই হবে, নামগুলো লিখে দিয়ে আসবা। লিখার পরে তারপর তুমি এই কাহিনী শুরু করবা। এই নাটক করলেই মোটামুটি নাটকের মাধ্যমে তুমি ওকে বুঝাই দিয়ে আসতে পারবা। তাহলে বুঝতে পারবা ব্যাপারটা যে কিভাবে বললাম, কিভাবে আনসার করে আসবা। বুঝতে পারছি জিনিসটা? সবাই বুঝছি কিনা বলো তো? এই জিনিসগুলো আমরা একটু যে ঠিক না বুদ্ধি খাটাইছি, দেখছো জিনিসটা কিভাবে করলাম? পারবা না এটা এখন? যারা মুখস্থ করে ফেলছে তারা তো মুখস্থ করছোই, যারা মুখস্থ করো না, এখন দেখো আমিষ পানি, পেপসিন, প্রোটিওজ, পেপটন হয়, দুধে কেসিন, প্যারাকেসিন হয়, এই সব কিছু তুমি তো পারো না, কিন্তু তুমি চাইলে ওইভাবে শর্টকাট দিয়ে পার পেতে পারো যদি তুমি মুখস্থ না করে থাকো। আর যারা চ্যাপ্টারটা ভালো করে পড়ছো তাদের জন্য তো কথাই নাই, তারা তো ভালো করবাই অবশ্যই। বা যারা করো নাই, যারা এখনো পড়াশোনার থেকে একটু তোমরা দুষ্টামি করতেছো, একটু ফাঁকিবাজি করতেছো, তাদের জন্য ফাঁকিবাজি নিয়ম, ঠিক আছে? অন্তত যদি A+ না পেয়ে যাই আমরা কোনো মতে। আচ্ছা, এখন দেখো প্রশ্ন নাম্বার 2, কামাল অপেক্ষাকৃত ভাত বেশি খায় তবে মাংস খেতে পছন্দ করে না। সে সমবয়সী অন্যদের তুলনায় অত্যাধিক মোটা, তাই চলাফেরা তার সমস্যা হয়। ঠিক আছে, সে ভাত বেশি খায়, তার মানে কার্বোহাইড্রেট বেশি খায়, কার্বোহাইড্রেট বেশি খাওয়ার কারণে তা সে মোটা হচ্ছে বেশি। ঠিক আছে, তোমরা এটা তো জানো যে চিকন হওয়ার জন্য প্রথম এবং প্রধান ওয়ে হচ্ছে যে কার্বোহাইড্রেট বন্ধ করে দেওয়া। তোমরা সবাই দেখছো, তোমাদের বাসায় যদি আপু থাকে বা তোমাদের বাসায় যদি একটু মোটা ভাইয়া থাকে, তুমি দেখবা সে ওজন কমানোর জন্য কি করতেছে, ভাত খাওয়া বন্ধ করে দিছে, চিনি খাওয়া বন্ধ করে দিছে। তারপর হচ্ছে তোমার যত ডায়েটারি যে প্রোডাক্টগুলো আছে, যেগুলো আছে তোমার কার্বোহাইড্রেট দিয়ে, সেগুলো সব খাওয়া বন্ধ করে দিছে, শুধু সবজি খায় আর মাংস খায়, আর কিছু খায় না। ঠিক আছে, এই যে ডায়েট করতেছে, এই ডায়েটটা কেন করতেছে? যখনই আমাদের বডিতে কার্বোহাইড্রেটটা কমে যাবে আস্তে আস্তে করে, কার্বোহাইড্রেটের লোড যখন কমবে, তখন সেই ক্ষেত্রে আস্তে আস্তে আমাদের বডি রিগেইন করা শুরু করে। ঠিক আছে, সেই যে ফ্যাটগুলো আছে সেই ফ্যাটগুলো বার্ন করার চেষ্টা করে, বার্ন করে করে তোমার বডি যে কি হয়, ওয়েটটা আস্তে আস্তে লুজ হওয়া শুরু করে। এটা আমি নিজেও দেখছি, যে আমি চায়ের চিনি খাওয়া বন্ধ করে দিছি, তোমার 1 সপ্তাহের মধ্যে 1 কেজি ওজন কমে গেছে ধাপ করে। বুঝতে পারছো? এই যে ওয়েগুলো, হ্যাঁ, এগুলো আমাদের এই চ্যাপ্টারের মধ্যে আমরা দেখছি আমরা, তাই না? এগুলো সব দেখে ফেলছি। আচ্ছা, যকৃতকে জৈব রসায়নাগারে বলা হয় কেন? কারণ তোমরা জানো যে যকৃত আমরা অনেকগুলো নিয়ম দেখছি, যকৃতে অনেকগুলো কাজ দেখছি, অনেকগুলো কাজ হচ্ছে। ঠিক আছে, অনেকগুলো কাজ হচ্ছে ওর যকৃতের একদম ফাংশনটা আমরা দেখে আসছি। সেই ফাংশনটা দেখে আসে, সেই ফাংশন হিসাবে তুমি মোটামুটি লিখে দেবো যে এইসব ঘটনাগুলো ঘটে এখানে, দ্যাটস ওয়াই যকৃত হচ্ছে আমাদের জৈব রসায়নাগার। আচ্ছা, কামালের অপছন্দের খাবারটি পরিপাক, দেখছো আলটিমেটলি সে কোনো না কোনো ভাবে প্রোটিন লিপিড ঢুকবেই। ঠিক আছে, কার্বোহাইড্রেট প্রোটিন লিপিডের পরিপাক কোনোটা আসবে। এই কোশ্চেনে দিচ্ছ, ও বলছে মাংস খেতে পছন্দ করে, তাহলে মাংস কি? মাংস হচ্ছে প্রোটিন। হ্যাঁ, এটা তো জানতে হবে আমাদের বেসিক জিনিস, এটা কোনটা কি ধরনের খাবার।
সে ভাত বেশি খেতে, মানে ভাত হচ্ছে কার্বোহাইড্রেট, তো সে মাংস খেতে পছন্দ করে, মাংস হচ্ছে প্রোটিন। তো যদি মাছ বলে, মাছও প্রোটিন, ঠিক আছে। সো এরকম ভাবে তাহলে অপছন্দের খাবারটি পরিপাক পদ্ধতি, মানে তোমার এখন এই কোশ্চেন আনসারে খেয়াল রাখতে হবে, যেহেতু পরিপাক পদ্ধতি স্পেসিফিক করে বলে নাই, যে পাকস্থলীতে বা ক্ষুদ্রান্তে কিছু বলে নাই, সো এই ক্ষেত্রে আমাদের করতে হবে পয়েন্ট করে লিখবা। মুখে কি পরিপাক, তুমি বলা মুখে তো আমাদের কোনো এনজাইম নেই, আমিষ পরিপাক এনজাইম নেই, যেটা মুখে আমিষ পরিপাক হয় না। পাকস্থলীতে যাবা, এবার পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত যদি থাকে, এভাবে তুমি লিখে দিয়ে আসবে, বুঝতে পারছো? আজান দিচ্ছে, আজানটা দিয়ে নিক, তারপর বলতেছি। আজানটা দিয়ে নিক। একটু দাঁড়া, আজানটা শেষ হোক, তারপর পড়াচ্ছি। এখন দেখো এখানে এই কোশ্চেনটা একটু দেখো, কামালের শারীরিক সমস্যা শুধুমাত্র স্বাস্থ্যবিধি নিয়মিত অনুসরণের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব, ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা একটা ফালতু কোশ্চেন, বুঝতে পারছো? তোমার হচ্ছে যে এই কোশ্চেনটা ফালতু কোশ্চেন। কেন বললাম? কারণ এই কোশ্চেন তুমি আনসার যাই লেখো নাম্বার কম পাবা। তুমি যাই লেখো, তুমি পৃষ্ঠা বই লিখে দিয়ে আসো, নাম্বার কম পাবা। তুমি কম লিখো, তাও নাম্বার কম পাবা। তুমি যাই লিখো, তাই কম পাবা। কারণ মানে এগুলো হচ্ছে তোমার একটু ব্ল্যাক হোল টাইপ কোশ্চেন। এই কোশ্চেনগুলোতে নাম্বার কমে যাবে ধাপ করে। কেন? কারণ এগুলো বর্ণনামূলক এবং এগুলো হচ্ছে তোমার কি সমাজ বিজ্ঞান টাইপ কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো থেকে নাম্বার কম মানে পাবা না, আনতে পারবে না, তুলে আনতে পারবে না এখান থেকে। সোহানুর রহমান, কোন কোন চ্যাপ্টার পড়লে 5টা সিকিউ কমন পড়বে? মোটামুটি 5টা কমন, প্রতিটা চ্যাপ্টার পড়লে একটা করে চ্যাপ্টার কম, তোমার একটা করে সৃজনশীল তুমি কমন পাবা মোটামুটি সব চ্যাপ্টার পড়লেই। তো সব চ্যাপ্টার থেকে মোটামুটি একটা করে সিকিউ সম্ভাবনা থাকেই। তো সেক্ষেত্রে তুমি কোনটা আনসার করবা সেটা তোমার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আমি বলবো যে কোন কোন চ্যাপ্টার পড়লে সিকিউতে নাম্বার বেশি পাবা এটা বলতে পারি, ঠিক আছে? সিকিউতে কমন তুমি পাবাই। তুমি সব চ্যাপ্টার একটা করে চ্যাপ্টার, একটা করে কোশ্চেন, একটা চ্যাপ্টার একটা করে কোশ্চেন তুমি পেয়ে যাবা। কিন্তু নাম্বার বেশি পাবা কোনগুলোতে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে তোমার জেনেটিক্স 1, 2 হার্ট, 3 হাইড্রা বা ঘাসফড়িং, যেটাই আসে তোমাদের এখান থেকে এটা। তারপর হচ্ছে তোমার আরেকটা বলছিলাম তোমাদের হাড্ডি মাটি দেওয়া দরকার নেই, হাড্ডি মাটি থেকে তোমার পাবা না তুমি, মানে নামা বেশি পাবা না। আর যেটা হচ্ছে যে এই পরিপাক থেকে পাবা, কিন্তু অ্যাভয়েড করতে হবে কোন কোশ্চেন? অ্যাভয়েড করতে কোশ্চেন হচ্ছে এইটা, এই ধরনের কোশ্চেন। যদি দেখো কোন একটা সিকিউর মধ্যে লাস্টে 4 নাম্বারের জন্য, দেখো 4 নাম্বারের ক্ষেত্রে তুমি যদি 4-এ 2 পাও, তাহলে তোমার 2 কমে যাচ্ছে অলরেডি। তো এরকম দেখবা যে কোশ্চেনে 4 নাম্বারের কোশ্চেন এরকম মানে বর্ণনামূলক সমাজ বিজ্ঞান টাইপ কোশ্চেন, সেখানে তুমি নামা কম পাবা, ঠিক আছে? সো এগুলো তখন অ্যাভয়েড করার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, চলো সামনের দিকে যাই। এই গেল, দেখছো এই কামালের অপছন্দটি খাবার। এই ক্ষেত্রে আমি বললাম যে তোমার ওরা কোনো ভাগ করে দেয় নাই, ঠিক আছে? কিন্তু আমি হিসাবে এইসব কোশ্চেন অ্যান্সারের নর্মালি আমরা যেটা চাই বা স্টুডেন্ট থেকে আমরা যেটা আশা করি, সেটা হচ্ছে যে সে পয়েন্ট করে লিখবে। পয়েন্ট করে লিখবে বলতে মুখে পরিপাক, পাকস্থলীতে আমিষের পরিপাক, ক্ষুদ্রান্তে আমিষের পরিপাক, এভাবে তুমি পয়েন্ট পয়েন্ট করে লিখবা। যদি তো পয়েন্ট করে লিখো এবং পাকস্থলীতে কি হচ্ছে, ক্ষুদ্রান্তে কি হচ্ছে, কোন কোন এনজাইম কাজ করতেছে, যদি এগুলো লিখতে পারো অনেক ধারণা পাবা, 3-এ 3 পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা দেখছো, এই স্বাস্থ্যবিধি অনুসারে দেওয়া পুরো একদম ছাতা মাথা বর্ণনামূলক লেখা। হ্যাঁ, ওরা তাও এখানে পয়েন্ট করে লিখছে, পয়েন্ট করে এই সকল কোশ্চেন গুলোতে তুমি পয়েন্ট করে লিখলেও তাও একটু ব্যাক মানে 4-3 পাইতে পারো। ঠিক আছে, 4 তোমাকে এখানে দিবে না, কারণ এটা অ্যাকচুয়াল রাইট আনসার, মানে স্পেসিফিক আনসার নাই, এটা জাস্ট তো বর্ণনামূলক স্যারের মনের মর্জির উপরে। ঠিক আছে, পয়েন্ট করে লিখলে হয়তো বা তুমি 4-3 পাবা এরকম আর কি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখন দেখো 60 60+ একটা বয়সী এস এর পছন্দীয় খাবার চর্বিযুক্ত মাংস। প্যাথোলজিক্যাল পর্যবেক্ষণ শেষে ডাক্তার তাকে শারীরিক সমস্যার কারণে চর্বিযুক্ত মাংস পরিমিত গ্রহণ করার পরামর্শ দিলেন। তিনি বললেন চর্বি জাতীয় খাবার পরিপাকে এক বিশেষ ধরনের গ্রন্থি থেকে নিশ্চিত এক রসের ভূমিকা আছে। তিনি আরো বললেন খাদ্য পরিপাকে শুধুমাত্র এনজাইম নয় বরং হরমোনের বিশেষ ভূমিকা পালন করে। এখানে দেখো বলতেছে যে যেই কথাটা বলতো বিশেষ ধরনের গ্রন্থি থেকে নিশ্চিত একটি রসের ভূমিকা, তার মানে বিশেষ ধরনের গ্রন্থিটা কোনটা, এটা হচ্ছে আমাদের লিভার। ঠিক আছে, এটা লিভার। লিভার থেকে কোন রস আসে, তোমার হচ্ছে পিত্তরস। ওকে, এখন বলছে তিনি আরো বললেন খাদ্য পরিপাকে শুধুমাত্র এনজাইম নয় হরমোনের ভূমিকা পালন করে। খেয়াল রাখো, লিভার থেকে যখন পিত্তরসটা পিত্তথলিতে জমা থাকে, সেই পিত্তথলি থেকে পিত্তরসটা বের করার জন্য একটা এনজাইম তোমার একটা হরমোন কাজ করে, প্যানক্রিওজামিন হরমোন। ঠিক আছে, তোমার এই প্যানক্রিওজামিন হরমোনটা তোমার হচ্ছে কি করে, ও হচ্ছে যে পিত্তথলিকে একটা চাপ দেয়। ঠিক আছে, চাপ দিলে সেখান থেকে পিত্ত রসটা বের হয়ে আসে। তো যদি চাপ না দিত বা এই হরমোন যদি চাপের কাজটা না করতো, তাহলে কিন্তু তোমার এখান থেকে এই রসটা বের হয়ে আসতো না। ঠিক আছে, তো এটা তো ইম্পর্টেন্ট। আবার ধরো মনে করো যে ওই যে হরমোনের ক্ষেত্রে আরো হরমোন আছে, ইনসুলিন, গ্লুকাগন, এগুলো তোমার কাজ করে। সো এগুলো সবকিছু লিখতে পারো। হ্যাঁ, আচ্ছা, বিশেষ গ্রন্থিটা গঠন বর্ণনা করো, তার মানে সে লিভারের গঠনের কথা বলছে, লিভার। ঠিক আছে, দেখো যকৃতে লিভারের সে হচ্ছে গঠন বর্ণনা, এই গঠন বর্ণনার ছবিটা দিবা সুন্দর করে, আর হচ্ছে কি অবস্থায় আছে, কোনটা কোনটা কোয়েল লোব আছে, এগুলো তোমার পারো, এগুলো তোমার আলাদা করে বলার কিছু নাই। আচ্ছা, এখানে বলছে দেখো শিশুত্ব উদ্দীপ্ত ছিল পরিপাকে শুধুমাত্র এনজাইম না হরমোনের বেশি ভূমিকা আছে। এখন এই যে এনজাইম গুলো তো কথা বলছি, আমরা হরমোনকে কিভাবে কাজ দিব সেগুলো দেখো। হরমোনগুলো দেখো, গ্যাস্ট্রিন হরমোন কোথায় পাওয়া যায়, তোমার হচ্ছে পাকস্থলীতে পাওয়া যায়। তো গ্যাস্ট্রিন হরমোনের কাজ কি, ঠিক আছে। তারপর হচ্ছে যে আরো আছে, দেখো সিক্রেটিন আছে, কোলেসিস্টোকাইনিন আছে। দেখো কোলেসিস্টোকাইনিন তো প্যানক্রিওজামিন, এগুলো হচ্ছে তোমার আসলে ইয়া করে, পিত্তরস বেরোতে উদ্দীপনা দেয়। হ্যাঁ, আচ্ছা, সিক্রেটিন আছে, এন্টারোকাইনিন আছে। ঠিক আছে, এটা তোমার এন্ট্রি সিস্টেমের, যেটা হচ্ছে তোমার ক্ষুদ্রান্ত বৃহদান্ত এন্টারোকাইনিন গুলো। আচ্ছা, পেপটিড ওয়াই ওয়াই, এটা তোমার ইয়া থেকে আসে, ইলিয়াম থেকে আসে। তো এটাও তোমার হচ্ছে যে আমাদের পরিপাকে মোটামুটি ভূমিকা পালন করে। আচ্ছা, তো এই যে আমরা কয়েকটা পয়েন্ট দিলাম, সিরিয়াল করে পয়েন্ট দিলাম, তোমাদের বইতেও তোমার এরকম বইতে দেওয়া আছে, এগুলো তোমরা জাস্ট গুছায় পড়বা আর কি। এখন লাস্ট মোমেন্টে আমাদের কি করা লাগবে, লাস্ট মোমেন্টে আমাদের একটু বোর্ড কোশ্চেন গুলো দেখা উচিত। বোর্ড কোশ্চেনে কেমন কোশ্চেন আসে, সেই কোশ্চেনের অ্যান্সারের প্যাটার্নটা কেমন হচ্ছে, এন্ড এই প্যাটার্নে আমার পড়া আছে কিনা, এটা তো মেইন কথা, তাই না। তুমি তো অনেক কিছুই পড়ছো, বাট বোর্ড কোশ্চেনে আসার ওই প্যাটার্নটা তুমি পারো কিনা। আর একটা জিনিস মনে রাখবা, সেম সিকিউ থেকে মানে সেম চ্যাপ্টার থেকে পুরো একটা সিকিউ আসে না, ক খ হয়তো বা অন্য জায়গা থেকে আসছে, মিলাই রিলাই দিচ্ছে। ঠিক আছে, র্যান্ডম ধরো মনে করো যে ক্লাস তোমার এই ক্লাস বলতেছি, কোশ্চেন আসছে হার্ট থেকে, তোমার ক নাম্বার আসছে হচ্ছে ক্লিভেজকে বলে। ঠিক আছে, ক নাম্বার ক্লিভেজকে বলে, খ নাম্বার হচ্ছে যে সকল কড়াটাই ভাটিবাটা, সকল ভাটিবাটা কড়াটা, সকল কড়াটা ভাটিবাটা নয়, এইসব লাইনগুলো দিয়ে রাখছে। তো তোমাকে একটু ঠিক রাখতে হবে যে ক খ ডিফারেন্ট হয়। আর তোমাদের সাজেশন দিয়ে দিছি না, তো সাজেশন মধ্যে তোমার হচ্ছে ক আর খ সবগুলা দেওয়া আছে। তোমাদের সাজেশনটা তোমরা দেখবা, সাজেশনের মধ্যে ক খ আলাদা করে দেওয়া আছে, সাথে তোমাদের হচ্ছে ওই গ আর ঘ বোঝার জন্য বোর্ড কোশ্চেনগুলো দেওয়া আছে। তো ওই সাজেশন থেকে বোর্ড কোশ্চেনগুলো একটু চেক করে দেখবা সলভ করতে পারো কিনা। আর ক খ গুলো কোশ্চেনগুলো অ্যান্সার বই থেকে দেখে দেখে মোটামুটি পড়ার চেষ্টা করবা। এগুলো পড়লে মোটামুটি এখান থেকে কমন পেয়ে যাবা, মোটামুটি সবগুলো মিলাইছিল। ঠিক আছে, তোমাদের সাজেশনটা ইয়াতে আছে, তোমাদের অ্যাপের মধ্যেই আছে। হ্যাঁ,
দেওয়া, আমি যত জানি দেওয়া আছে, কারণ আমি অনেক আগে দিয়ে রাখছি এগুলো, আমি আপলোড দিয়ে রাখছি। আমি এগুলো আপলোড হয়ে যাওয়ার কথা আর কি, এগুলো তো আমি আমার পক্ষ থেকে দিয়ে দিয়েছি সবার আগে। তো এগুলো দিয়ে রাখছি, তোমাদের পরীক্ষারও শুরু হওয়ার আগে আমি রেডি করে রেখে দিয়ে দিছি, ঠিক আছে। সো প্যারা খাওয়ার কিছু নেই। আচ্ছা, অধ্যায় নাম্বার 5 শ্বাসক্রিয়া। শ্বাসক্রিয়া থেকে একটা জিনিস বলি, শ্বাসক্রিয়া থেকে তোমাদের হচ্ছে অ্যালভিওলাস বা অ্যালভিওলাস আর হচ্ছে যে শ্বাস পরিবহন, মানে তোমার হচ্ছে যে পরিবহনগুলো কিভাবে হচ্ছে না হচ্ছে এটা একটু ভালো করে পড়তে হবে। আর জানাতো ফেরদৌস ওরা সাজেশন পায়নি, আচ্ছা আমি গ্রুপে আজকে সাজেশনটা আলাদা করে আপলোড দিবনি, ঠিক আছে, যেহেতু তোমরা পাও নাই এটা আমি আলাদা করে দিবনি, কোনো প্যারা খাওয়ার কিছু নেই, হ্যাঁ। আচ্ছা, এটা নর্মালি অ্যাপে থাকার কথা আর কি। আচ্ছা, অ্যাপে যদি তোমরা না পাও আমি এখান থেকে দিয়ে দিই, আমার গ্রুপে আবার আপলোড করে দিব, সেখানে আবার অ্যাপের লিঙ্কও দিয়ে দিব যেখানে তোমরা পাবা। সো তোমরা আলটিমেটলি পেয়ে যাবা। এই ক্লাসে শেষ করার পরে আমি আজকে দুপুর থেকে বিকালের মধ্যেই তোমাদের সবগুলো আপলোড দিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা, অ্যাভিলস কি সাইনোসাইটিস বলতে কি বোঝায়? উল্লেখিত অঙ্গটি গঠন বর্ণনা করো এবং দ্বিতীয় গ্যাসটি পরিবহন। এখানে ক্ষেত্রে বললাম যে গ্যাসীয় পরিবহনটা খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে গ্যাসীয় পরিবহন, গ্যাসীয় পরিবহনটা দেখবা। তারপর হচ্ছে তোমার অ্যালভিওলাস, আচ্ছা অ্যালভিওলাস দেখবা। এখান থেকে ক্লোরাইড শিফট, ঠিক আছে, তোমার ক্লোরাইড শিফটটা, হ্যাঁ, ক্লোরাইড শিফট, ক্লোরাইড শিফট, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস লাস্টের দিকে সাইনোসাইটিস আছে, সাইনোসাইটিস আবার ওটাইটিস মিডিয়া আছে, এগুলো রিডিং দিবা। ওটাইটিস মিডিয়া এবং সাইনোসাইটিসটা রিডিং দিবা, ঠিক আছে, রিডিং দিয়ে রাখবা। এগুলা হাসতে খেলতে কিছু কোশ্চেন হয়, সেগুলো তুমি এমনি হাসতে খেলতে আনসার দিতে পারবা, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে ওই ওই সাইনোসাইটিস এবং ওটাইটিস মিডিয়ার মধ্যে যেটা ভালো করে পড়তে হবে, এমসিকিউতে বেটা বেশি আসে, সেটা হচ্ছে কারণ কেন হয়, ওটাইটিস মিডিয়া কেন হয় এবং তোমার ইয়াটা তোমার যে সাইনোসাইটিস কেন হয়, এই কারণটা জাস্ট পড়লেই হবে, হ্যাঁ, কারণটাই পড়লেই হবে, বাকিটা রিডিং দিবা। বিকালবেলা ধরো শুয়ে আসো, এবার বইটা খুলে রিডিং দিয়ে দিলা যে কি আছে না আছে, হ্যাঁ। আমাকে মনে হয় একজন আছে নক দিছিল ফেরদৌসি, ও জিজ্ঞেস করতেছিল যে এখন রিডিং দিব কিনা সবকিছু। সুযোগ থাকলে রিডিং দিতে পারো, কিন্তু সেটা মেইন পড়ার টাইমের মধ্যে না। মেইন পড়ার টাইমে ইম্পর্টেন্ট টপিকগুলোই পড়ো সবচেয়ে বেশি বেশি। আর লাস্টে যখন সুযোগ পাচ্ছ, টাইম পাস আছে, শুয়ে আসো, বসে আসো, অন্য কাজ করতেছো, এর মধ্যে একটু বইটা খুলে খুলে রিডিং দিয়ে গেলা, তাহলে তোমার এমসিকিউর জন্য ভালো হবে। হয়তো যদি আননোন জায়গা থেকে এমসিকিউ চলে আসতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে গেল। এখন দেখি আমরা সাইনোসাইটিসতে বললাম অঙ্গটি গঠন, গঠনের ক্ষেত্রে অবশ্যই ছবি আঁকতে হবে। অঙ্গটি গঠন মানে ফুসফুস, ফুসফুসের ছবি তোমাকে আঁকতে হবে। এই ফুসফুসের ছবি আঁকা খুবই ইজি, এই জিনিসটা আঁকাটা খুবই ইজি, তোমাকে আমি দেখাই। দাঁড়াও, জায়গা খুঁজতেছি, দাঁড়াও, এটা জায়গাটা খুঁজে নিই, এখানে দিই, হ্যাঁ। আচ্ছা, আমাদের কি বলছিলাম, আমাদের টার্গেট হচ্ছে 10 সেকেন্ড বা 5 সেকেন্ডের ছবি আঁকা, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক একটা তোমার লাংস, ওকে। লাংসের মধ্যে আমরা জানি যে লোব আছে, লোবগুলো মানে কি ভাগ, তাই না? আমাদের ডান এবং বামের লোব আছে, দেখো তুমি ছবি দেখো, দেখো তোমাকে দেখাই, এই যে লোব, এই লোব, এটা কোন সাইড? আমাদের বাম সাইড, বাম সাইড 2টা লোব, ডান সাইডে 3টা লোব, হ্যাঁ। L2R3 মনে রাখবা। দেখো আমি এখানে কেন বাম সাইড বলতেছি, কারণ ডান হাত আমার উল্টা বাম, তাহলে এই যে শেষ, তাহলে আমাদের ভাগও শেষ, সবই শেষ মোটামুটি, হ্যাঁ, ওকে। তো আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর এগুলোর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে যখন লিখবো, গঠন বর্ণনা করব, কয়েকটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। কয়েকটা পয়েন্ট ইম্পর্টেন্ট বলতে কার কয়টা লোব আছে, তোমার রাইটের কয়টা লোব, লেফটের কয়টা লোব, এটা ইম্পর্টেন্ট।
লোবিউল কয়টা, ঠিক আছে, মানে তোমার লোবের ছোট ভাগ, ভাগ কয়টা করে আছে, ঠিক আছে, এই ভাগগুলো তোমাদের একটু করতে হবে। হ্যাঁ, তো এগুলো যদি ভুল করে ফেলে তাহলে সমস্যা। হ্যাঁ, তো এই জন্য পড়বা যে L2R3, হ্যাঁ, এভাবে পড়ে ফেলবা। এই যে ডান ফুসফুসে 10টা 8টা, দেখছো, তাহলে এটা পড়তে পারো না, L2R3, নিচে দাগ দিবা হচ্ছে 8, এটা দিয়ে দিবা 10। যার ভাগ বেশি তার ইয়াটাও বেশি, ঠিক আছে, যার ভাগ বেশি তার লোবিউলের সংখ্যাটাও বেড়ে গেছে। ওকে, আচ্ছা, এই গেল মোটামুটি, এগুলা দিবা, সমস্যা নেই, এটা কোনো প্যারা নাই। এখন বলছে গ্যাসীয় পরিবহন। গ্যাসীয় পরিবহনে তোমাদের বইতে যেরকম পয়েন্ট আছে 2টা পেজ, ওই 2টা পেজ তোমরা ঠাড়া মুখস্থ করবা। কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের পরিবহনটা জাস্ট ঠাড়া মুখস্থ করবা, বিক্রিয়া শুদ্ধ মুখস্থ করবা, পয়েন্ট পয়েন্ট যাতে লিখতে পারো। এই কোশ্চেনটা পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি। এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন দেওয়ার মতো হলে সেটা হচ্ছে পরিবহন কোশ্চেন, ঠিক আছে। তো পরিবহনটা তোমাদের জন্য মাস্ট মাস্ট মাস্ট। কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে অক্সিজেনের পরিবহন, এটা হচ্ছে তোমাদের জন্য ট্রিপল স্টার। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করলে পরিবহন দিবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে তেমন কিছু আমাদের বলার নাই, আমরা হচ্ছে যে চলে যাব আমাদের মেইনলি যেটা নিয়ে বেশি আমাদের চিন্তিত আমরা, সেটা হচ্ছে তোমাদের জেনেটিক্স। হ্যাঁ, আচ্ছা, দেহে প্রবেশ যান্ত্রিক কৌশল, এই জিনিসটা। আচ্ছা আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে এখানে বলে দেই, সেটার সাথে বললে ভালো, সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়া আর ছাড়ার জন্য যে প্রক্রিয়াটা, এখানের মধ্যে 2টা মাসেল কাজ করে, একটা ডায়াফ্রাম কাজ করে, একটা হচ্ছে ইন্টারকস্টাল মাসেল কাজ করে। তারপর হচ্ছে যে ডায়াফ্রাম ইন্টারকস্টাল মাসেল কাজ করে, এই দুটা হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে হেল্প করবে। আমাদের হচ্ছে যে এখানে কিভাবে প্রসেসটা হয়, প্রসেসটা হচ্ছে আমাদের যখন শ্বাস গ্রহণ করি, গ্রহণ করার জন্য কি লাগবে, ভিতরে জায়গা বেশি হওয়া লাগবে। জায়গা বেশি হওয়ার ক্ষেত্রে আমাদের কি হয়, তোমার কন্ট্রাকশন হয় বা সংকোচন হয়। যদি সংকোচন হয় তখন সেক্ষেত্রে আমাদের কি হয়, আমি তোমাদের দেখাই যে একটা লাংস যদি হয় এরকম, ঠিক আছে, এই লাংসের এই বরাবর বাড়তে হবে, আবার এই বরাবর বাড়তে হবে, এই বরাবর বাড়তে হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে নর্মালি যেটা হয়, এটা যদি আমাদের মেরুদণ্ড হয়, সেক্ষেত্রে যদি আমরা এইভাবে চিন্তা করি, আমাদের ডায়াফ্রামটা হচ্ছে এইভাবে থাকে, ডায়াফ্রাম, হ্যাঁ, একটু একটু বাঁকানো থাকে। আর হচ্ছে তোমার কি থাকে, এখানে থাকে হচ্ছে ইন্টারকস্টাল মাসল থাকে। তো এখন ডায়াফ্রামটা সংকোচন হলে এটা স্ট্রেট হয়ে যায়, সংকোচন হলে সেটা নিচের দিকে নেমে স্ট্রেট হয়ে যায়। আর এই যে ইন্টারকস্টাল মাসল বলতে কি বোঝাচ্ছে, ইন্টারকস্টাল মাসল বলতে বোঝাচ্ছে, আমি নামের মধ্যে দেখা দিচ্ছি তোমাকে, ইন্টারকোস্টাল মাসল। হ্যাঁ, ইন্টারকোস্টাল মানে কি, ইন্টার মানে কি মাঝে, কোস্টাল মানে হচ্ছে রিব। তাহলে একটা রিব এরকম যাচ্ছে বুকের মধ্যে, আর একটা রিব যাচ্ছে এরকম, এই দুটো রিবের মাঝখানে যে জায়গাটা, এটা হচ্ছে ইন্টারকোস্টাল। তাহলে মাঝখান জায়গাটা যদি আমাদের এরকম কিছু মাসল থাকে, মাঝখান জায়গাটা যদি আমাদের এরকম মাসল থাকে, এটাকে বলা হয় ইন্টারকোস্টাল মাসেল, ঠিক আছে। দুটা রিবের ঠিক মাঝখানে থাকবে হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল থাকে। আচ্ছা, তাহলে এই মাসেলগুলো কি হয়, তখন কন্ট্রাকশন হয়। কন্ট্রাকশন বলতে বোঝাচ্ছে যে সংকোচন হয়। যখন এই মাসেলগুলো কন্ট্রাকশন হয়, তখন আমাদের বুকের এই জায়গা থেকে এরা টান খায়, এই জায়গাটা আস্তে করে একটু খুলে আসে। এই জন্য দেখো, যখন শ্বাস নেই বুক ফুলে গেল না কেন, কারণ আমাদের ইন্টারকস্টাল মাসেলগুলো টান খাওয়ার কারণে এটা আস্তে করে বুকে ফুলে উঠতেছে, বুকটা এই সাইডে এমনি করে ফুলে ওঠে। তো আমাদের ইন্টারকস্টাল মাসেলের কন্ট্রাকশনের কারণে আমাদের বুকটা একটু সামনের দিকে উঠে আসে। এই জন্য আমাদের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র মানে সামনে পিছে যেই জায়গাটা লেন্থটা এটা বেড়ে যায়, তাই না, সামনে পিছে লেন্থটা বেড়ে যায়। আগে যদি এমন থাকতো, শ্বাস টান দেওয়ার মাধ্যমে এটা কেমন হচ্ছে, যখন আমাদের মাসেলটা কন্ট্রাকশন হয়, মাসেল কন্ট্রাকশন হলে সেটা
এরকম হয়, ঠিক আছে? মানে এই জায়গা থেকে বেড়ে এত বড় হইলো, ওকে? এটা হচ্ছে ইন্টারকস্টাল মাসেলের কন্ট্রাকশনের জন্য। আর ডায়াফ্রামের যখন কন্ট্রাকশন হয়, আগে ছিল এরকম, সেটা পরে হয়ে যায় এমন, ঠিক আছে? তাহলে কি হইলো, উপরে নিচে, ঠিক আছে? উপরে নিচেও কিন্তু জায়গাটা বেড়ে গেল। যেহেতু জায়গা বেড়ে গেল, কিন্তু ভিতরে কি গ্যাসের কেমন ছিল? গ্যাস তো নর্মালি ছিল, তাই না? তোমার গ্যাস যতটুকু ছিল। সো এভাবে তখন হচ্ছে যে ভিতরে চাপটা কমে যায় গ্যাসের। তোমার আয়তন বাড়ছে, চাপ কমে যাবে না? আয়তন বাড়ছে, চাপ কমে যাবে, ফিজিক্সে পড়াশোনা, তাই না? ফিজিক্সে পড়ছে এগুলা। আয়তন বেড়ে গেছে, চাপটা সেম জায়গায় চাপ কমে গেছে। চাপ কমে যাওয়ার কারণে বাহিরে থেকে, বডির বাহিরে থেকে কোশ্চেন বলতেছি, বডির বাইরে থেকে বাতাসগুলো, বাহিরের বাতাসটা চাপ তো বেশি, ওই চাপটার মধ্যে ভিতরে বডিতে চলে আসবে। তখন আমরা নেই, বুকটা ফুলে উঠছে, ভিতরে জায়গাটা বাড়ছে, বাইরে থেকে বাতাস ঢুকে গেছে বাতাসে, ঠিক আছে? আর যখন আমাদের শ্বাস নেওয়া শেষ, এই করার সময় বাতাস বের করার ক্ষেত্রে আমাদের কোনো মাসেল কোনো কাজ করে না, আমাদের কোনো অ্যাক্টিভ কোনো কাজ হয় না। এক্ষেত্রে যেটা হয়, প্যাসিভ কাজ হয়। প্যাসিভ কাজ মানে কি, এতক্ষণ ইন্টারকোস্টাল মাসেলগুলো সংকোচন হয়েছিল না, কন্ট্রাকশন হয়েছিল না, ওটা রিলিজ করে দেয়। রিলিজ করতে কোনো শক্তি লাগে না, এতক্ষণ শক্তি নিয়ে ধরে রাখছিল, এখন ছেড়ে দিছে, তাহলে আমাদের ইন্টারকোস্টাল মাসেলগুলো আগের জায়গায় চলে আসছে। আবার দেখো ডায়াফ্রামও কি করে, রিলিজ করে দেয়। ডায়াফ্রাম সংকোচন হয়েছিল এরকম ভাবে, সংকোচন থেকে সে জাস্ট একটু রিলিজ করে দিছে, ছেড়ে দিছে, সেটা আবার আগের জায়গায় উঠে চলে আসছে। এই যে আগের জায়গায় উঠে চলে আসছে, তখন কি হয়, তখন দেখা যাচ্ছে আয়তন কমে গেছে, চাপ বেড়ে যায়। আয়তন কমে গেছে, চাপ বেড়ে গেছে। আয়তন কমে চাপ বেড়ে যাওয়ার কারণে ভিতর থেকে বেশি চাপ বলা বাতাস আস্তে করে শ্বাসের মাধ্যমে বডিতে বের হয়ে যায়। বুঝতে পারছি জিনিসটা? যে শ্বাস প্রশ্বাস নেওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা একদম ফিজিওলজিক্যাল যে ওয়েটা, এটা কিন্তু পরীক্ষাতে আসে অনেক সময়। আর যদি আসে তখন হচ্ছে এরকম ছবি আঁকতে হবে তোমাকে, এরকম কিছু ছবি আঁকতে হবে, যেটার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে আসলে আমাদের বাতাস ঢুকতেছে, বের হচ্ছে, ঠিক আছে? কোন কোন বোর্ড কোশ্চেনগুলো পড়লে এই টাইপ কমন পাবো, এমন একটা সাজেশন দিলে ভালো হয়। কোন কোন বোর্ডে, আচ্ছা ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেন আমি একবার দিয়ে দিব, কিন্তু সেটা পরীক্ষা আগে দেখবা। পরীক্ষার আগে মানে এখন দেখা দরকার নেই। সোহানুর রহমান, মানে সাজেশন অলওয়েজ লাস্ট মোমেন্টে। আমার পড়া সব শেষ, সব পড়া ডান, এখন আমি সাজেশন দেখলাম, এটা এটা ঠিক আছে। বাট তুমি যদি এখনই বোর্ড বলে দিলাম, তুমি এখনই যায় বোর্ড কোশ্চেন দেখা শুরু করলা, তারপর তুমি মেইন পড়া পড়লাম, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এই জন্য আমরা লাস্টের দিকে একদম পরীক্ষা আগে তখন আমরা চেক করে যাব। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি বুঝে গেছি যে আমাদের এই চ্যাপ্টার থেকে এই দুটো কয়েকটা জিনিস ভালো করে পড়তে হবে। হ্যাঁ, চলে যাবো তোমাদের জেনেটিক্সে। এগুলা শেষ। জেনেটিক্সের ক্ষেত্রে আমার একটা জিনিস তোমাদের বলার আছে, সেটা হচ্ছে কি, তোমাদের এই চ্যাপ্টারের আর কিছু পারো আর না পারো, চেকার বোর্ড ভালো করে প্র্যাকটিস করে যাও। চেকার বোর্ড সবগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। তোমাদেরকে 25 যখন পড়াইছি তখন সবগুলো চেকার বোর্ড আলাদা আলাদা করে মিলাই দিছি না? বিয়ে দিছিলাম না, চিঙ্কু চিঙ্কির বিয়ে দিছিলাম, বিয়ে দিয়ে বাচ্চা বানাইছি না ওদেরকে? ওই বাচ্চা বানানোর সময় প্রতিটা কেন কিভাবে হয়েছে কি ব্যাখ্যা দিছিলাম না? আর তোমাদেরকে ওখানে হচ্ছে যে আমি চেকার বোর্ডে সলভ করে দিছিলাম, তাই না? চেকার বোর্ড মিলাইছিলাম। এই চেকার বোর্ডটা পরীক্ষা হলে তুমি ঠান্ডা মাথায় যদি না করো, তোমার মিলবে না। আর না মিললে যে প্রবলেমটা হবে, একবার একটা চেকার বোর্ড যদি ভুল হয় তোমার, তুমি ওটা মুছে কেটে ঠিক করতে জীবনে পারবা না, ঠিক আছে? অলওয়েজ এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমি তোমাদের বলি একটা, তোমার এই চ্যাপ্টারের ক্ষেত্রে চেকার বোর্ড তুমি যখন লিখতেছো বড় বড় গুলো দেখো, আর যেগুলো ছোট ছোট গুলো মানে বলতে প্রথম সূত্রের ব্যতিক্রম অথবা প্রথম সূত্র ব্যতিক্রমের ক্ষেত্রে তোমার চেকার বোর্ডের সাইজ হবে ছোট। চেকার বোর্ডের সাইজ ছোট হলে তুমি সেটা পারবা। এন্ড তোমার যদি হয় লিথাল জিনের ক্ষেত্রে তোমার চেকার বোর্ড সাইজ ছোট হয়, এগুলো সমস্যা নাই। এগুলোতে তুমি প্যারা খাবা না। প্যারা খাবা কত সেটা বলি, সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র এবং দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, যে তোমার দ্বৈত প্রচ্ছন্ন, এবিস্টাসিস, এগুলোতে তোমাকে বারবার এখন থেকে বলছে আজকে প্রতিটা চেকার বোর্ড মিনিমাম 3 বার করে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার ক্ষেত্রে তুমি আমি যদি বলি যে দেখো একটা জিনিস, তোমার যদি ধরো একবার ভুল হয়েছে, যে এগুলাতে তোমার হচ্ছে যে
কোন একটা বক্সের মধ্যে তুমি একটা ভুল লিখে ফেলছো, হ্যাঁ লিখে ফেলছো, যেমন তুমি লিখতেছিলে এবিসিডি লিখতেছিলা, তুমি একটা কোনো একটা বক্সে ভুল লিখছো, তুমি কখনোই এটাকে এমনি কে এটা নিচে দিয়ে আবার লিখতে যাবা না। কেন তোমাকে বলি, কারণ তুমি যখন এখানে কাটাকাটি করে এই নিচে দিয়ে লিখে আবার মিলাতে গেছো, তুমি মিলাইতে যে শিওর শর্ট আরেক জায়গায় গরমিল করে বসে থাকবা, ঠিক আছে। এই জন্য এই ছকটা যখন করবা অলওয়েজ চেষ্টা করবা পেন্সিল দিয়ে করা। একটা জিনিস পেন্সিল দিয়ে তুমি করবা, ঠিক আছে, তোমার হচ্ছে যে পেন্সিল দিয়ে ছকটা করে ফেলবা। ছক করার পরে কলম দিয়ে যখন লিখতেছো, এই লেখার সময় একবার যদি মনে হয় যে আমার একটা ভুল হয়েছে, তাহলে তুমি পুরোটাকে এক দায়ে কেটে দিবা, এক দায়ে কেটে দিয়ে আরেক পেজে আবার করবা, ঠিক আছে। এখন যখন তুমি কেটে দিচ্ছ, তখন কেটে দেওয়ার সময়, কেটে দেওয়ার আগে তুমি জানো তুমি এই জিনিসটা আবার তোমাকে লিখতে হবে, হ্যাঁ তুমি মোটামুটি বুঝছো তোমার এখানে ভুল হয়েছে, এই ভুলটা তোমাকে আবার পরের জায়গায় পেজে ঠিক করে লিখতে হবে। তখন তুমি করবা কি, এটা অলওয়েজ খেয়াল রাখবা যে তুমি তো দেখছি কেন ভুল হয়ে গেছে, তুমি করবা কি, এবার পেন্সিল নিবা, পেন্সিল নিয়ে তুমি এই ছকটা কমপ্লিট করবা, আসলে পড়া কমপ্লিট করবা, কমপ্লিট করে এই ছকটা কমপ্লিট করবা, ভুলটা ঠিক করবা, পেন্সিল দিয়ে ঠিক করে কমপ্লিট করবা। যখন তুমি দেখবা হ্যাঁ এখানে এখন মোটামুটি ঠিক হয়ে আসছে, এই ঠিকটা এটা তোমার রাফ হিসাবে কাউন্ট হবে, এই রাফ হিসাবে দেখে দেখে তুমি পরের পেজে সুন্দর করে একবার দেখে দেখে তুলে ফেলবা। তখন মাথা কাটা যাবে না, মাথা কাটানোর দরকার নেই তখন আর, ঠিক আছে, তখন আর মাথা কাটানোর দরকার নেই, তুমি জাস্ট একবারই এটাকে তুমি ওখানে রাফ করে ফেলছো। কথাটা বুঝছো? ধরো প্রথমবার করতে গেছো, প্রথমবার করতে যেয়ে দেখছো যে এটা তোমার ভুল হয়ে গেছে, একটু ঝামেলা হয়েছে, কোনো জায়গায় কেচার লেগে গেছে, এই যে কেচার লেগে গেছে কোনো প্যারা নাই, আমরা এখন কি করতে হবে, এখন আমরা এই ক্যাচালের মধ্যে পেন্সিল দিয়ে তুমি রাইট করে ফেলবা, রাইট করে বের করবা, রাইট করে কি কিভাবে হচ্ছে না হচ্ছে বের করবা, বের করার পরে সেই জিনিসটা তুমি পরবর্তীতে পরের পেজে সুন্দর করে ক্লিন করে লিখে দিবা, ঠিক আছে। নাহলে তুমি কি করবা, এখানে যদি ভুল করো পরের পেজে তুমি যদি আবার মাথা কাটাতে যাও, দেখবা ওখানে আবার ভুল হবে, তখন 3-4বার পেজ তুমি খালি একটা ছবি লিখতেছো, আঁকতেছো, চেকার আঁকে কাটতেছো, আঁকতেছো কাটতেছো আঁকতেছো কাটতেছো, এই জন্য এটা আমরা করব। আচ্ছা, চেকার বোর্ডের ক্ষেত্রে যে এখন ছকগুলো তো অনেক বড় বড় জিনিসগুলো, এগুলো বুঝাইতে গেলে আমার মোটামুটি আরো আড়াই ঘন্টা ক্লাস নেওয়া লাগবে। নুসরাত জাহান এগুলো ক্লাসগুলো আছে, তুমি তো 25 এর স্টুডেন্ট তাই না, 25 এর ক্লাসগুলো আছে, ক্লাসগুলো তুমি দেখে নিও একটু, ঠিক আছে। এটা নাহলে আমি তো পড়াইছি, আমি ক্লাস নিয়েছি তোমাদের সবগুলা, ওই জায়গায় সবগুলো ক্লাস করানো আছে, হ্যাঁ। তো ইম্পর্টেন্ট কোনগুলো করবা তুমি, এটা আমি যদি বলে দেই, সেটা হচ্ছে যে মানে কোনটা তোমাকে জানতেই হবে, এপিসিসিস যেগুলো, এপিসিসিস এর মধ্যে দ্বৈত প্রচ্ছন্ন বা যেগুলো আছে, এপিসিসিস এর পয়েন্ট যেগুলো আছে ওই ছক সবগুলো করতে হবে। আর একটা জিনিস মনে রাখবা, উদাহরণ তোমার লেগ হর্নের জন্য কোন ধরনের সূত্র, মানে এগুলো তো ব্যতিক্রম, রাইট, ব্যতিক্রমের উদাহরণগুলো ব্যতিক্রমী, এগুলো শুধুমাত্র এই উদাহরণের জন্যই হয়, এই জন্যই দেওয়া আছে। সো খেয়াল রাখবা এই উদাহরণগুলো যেন চেঞ্জ না হয়, তোমার উদাহরণের বৈজ্ঞানিক নাম সহ, ঠিক আছে, বৈজ্ঞানিক নাম সহ এই উদাহরণগুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এই চেকার বোর্ড এবং তোমার ব্যতিক্রমধর্মী এই দুটা জিনিস আমি তোমাকে বারবার বলতেছি, এটা ভুল করা যাবে না, এই জায়গায় ভুল করা যাবে না। এখন চেকার বোর্ডটা অনেক বড়, এই জন্য এটা আর বললাম না, কারণ চেকার বোর্ড বলতে গেলে এখন পুরো ক্লাসটা আমাকে আরো 1.5 ঘন্টা ক্লাস নিতে হবে, 1.5 থেকে 2 ঘন্টা ক্লাস নিতে হবে শুধুমাত্র চেকার বোর্ড পড়ানোর জন্য, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলে দিই একসাথে, সেটা হচ্ছে এই তোমার ইয়াতে, সরি একটু হোল্ড করো। আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদের দেখাবো, সেটা হচ্ছে তোমাদের এটা তুমি করবা। আচ্ছা, এই চেকার বোর্ড করার সময় অবশ্যই খেয়াল রাখবে, একটু সাবধানভাবে অলওয়েজ করবা, যখন এটা লিখতেছো এটা সাবধান লিখবা, নিচের লাইন লিখতেছো সেটা সাবধানভাবে লিখবা। আমি তোমাদের যাই হচ্ছে যে একটা জিনিস, এটা হচ্ছে যে ব্লাড অ্যান্টিবডি অ্যান্টিজেন এগুলো নিয়ে একটু তোমাদের হয়, কনফিউশন হবে অলওয়েজ, এটা ঝামেলা হয়, কি কাকে টক্কর দিতে পারে না। আমি তোমাদের যেই জায়গাটা থেকে
এমসিকিউতে বেশি কোশ্চেন আসে সেটা হচ্ছে এরা বলে দেয়, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে মনে রাখবো, আমাদের বডিতে অ্যান্টিজেন থাকে, আর অ্যান্টিজেনটা অ্যান্টিজেন থাকে দুই রকম, একটা হচ্ছে ফরেন অ্যান্টিজেন, একটা হচ্ছে তোমার লোকাল অ্যান্টিজেন। লোকাল অ্যান্টিজেন আমাদের নিজেদের বডির, ফরেন অ্যান্টিজেন হচ্ছে বাহিরে থেকে যাই আসো, আমাদের বডির মানে আমার বডির অংশ না এমন কোনো কিছু, সেটা জীবাণু হইতে পারে, সেটা আরেকজন রক্ত হইতে পারে, এভরিথিং এভরিথিং হচ্ছে আমার জন্য অ্যান্টিজেন, ঠিক আছে। আমার জন্য অ্যান্টিজেন বাহিরে থেকে যা আসবে তাই, সেটা রক্ত হইতে পারে, তোমার রক্ত আমাকে দিবা, তোমার রক্ত আমার জন্য অ্যান্টিজেন হিসেবে আসবে। তারপর একটা জীবাণু আসলো, সেটাও একটা অ্যান্টিজেন, একটা ব্যাকটেরিয়া আসলো, সেটা একটা অ্যান্টিজেন, সে ভাইরাস আসলো, সেটা একটা অ্যান্টিজেন, এভরিথিং আমার জন্য অ্যান্টিজেন। সো এটা খেয়াল রাখো। আর আমাদের নিজস্ব বডিতে আছে হচ্ছে লোকাল অ্যান্টিজেন, অ্যান্ড লোকাল অ্যান্টিজেনের উপর ডিপেন্ড করে আমাদের ব্লাড গ্রুপিংটা করা হয়। তাই আমার মনে রাখবো, আমার ব্লাড গ্রুপিংটাই হচ্ছে আমার নিজের বডির কি, আমার নিজের বডিতে অবস্থিত যে অ্যান্টিজেন থাকে, ঠিক আছে। সো আমার অ্যান্টিজেন আর আমার ব্লাড গ্রুপ সেম হবে অলওয়েজ, হ্যাঁ, অ্যান্টিজেন আর ব্লাড গ্রুপিং অলওয়েজ সেম হবে, ঠিক আছে, অ্যান্টিবডি। আচ্ছা, তো আমার ব্লাড গ্রুপ যদি এ হয়, তাহলে আমার বডিতে আসলে আছে অ্যান্টিজেন এ, মানে অ্যান্টিজেন এ থাকার কারণে আমার ব্লাড গ্রুপিংটা হয়েছে এ, হ্যাঁ। এটা মনে রাখবো যে অ্যান্টিজেনের উপস্থিতির উপর ডিপেন্ড করে আমাদের ব্লাড গ্রুপিং করা হয়। তাহলে আমার কাছে যদি অ্যান্টিজেন বি থাকে, আমার ব্লাড গ্রুপ কেমন হবে, বি হবে। আমার কাছে যদি অ্যান্টিজেন এ বি থাকে, তাহলে আমার ব্লাড গ্রুপ কেমন হবে, এ বি হবে। আমার কাছে ব্লাড গ্রুপ যদি কোনো অ্যান্টিজেন না থাকে, ও মানে কোনো অ্যান্টিজেন নাই, ও অ্যান্টিজেন আছে এমন না, ও মানে কোনো অ্যান্টিজেনই নেই, তার মানে আমার কাছে যদি অ্যান্টিজেন না থাকে, তাহলে আমার ব্লাড গ্রুপ হবে ও ব্লাড গ্রুপ। মনে রাখবো, আমার বডিতে যেই অ্যান্টিজেন থাকে তার ঠিক উল্টা অ্যান্টিবডি থাকে। আমার বডিতে যদি অ্যান্টিজেন এ থাকে, আমার অ্যান্টিবডি হবে বি। আমার বডিতে যদি অ্যান্টিজেন বি থাকে, আমার অ্যান্টিবডি হবে এ। আমার বডিতে অ্যান্টিজেন যদি এ বি হয়, আমার কোনো অ্যান্টিবডি থাকবে না। আর আমার যদি কোনো অ্যান্টিজেন না থাকে, তাহলে আমার অ্যান্টিবডি হবে এ বি, ঠিক আছে। এটা খেয়াল রাখো। এখন আরেকটা জিনিস মনে রাখবো, এতটুকু তো আমরা সিকিউতে এসেই পড়ে, সো এমসিকিউতে এসে পড়ে। আরেকটা জিনিস আছে তোমার ইউনিভার্সাল ডোনার মনে রাখার জন্য, আর ইউনিভার্সাল রিসিভার। ইউনিভার্সাল ডোনারটা মনে রাখবো অলওয়েজ ও গ্রুপ, ডোনারের মধ্যে কি থাকে, ডাবল ও থাকে, ইউর DONOR, তাই না, ডোনার। এই ডোনারের মধ্যে দুটো ও আছে না, মনে রাখবো ইউনিভার্সাল ডোনার হচ্ছে আমাদের ও ব্লাড গ্রুপ, ও ব্লাড গ্রুপ হচ্ছে আমাদের ইউনিভার্সাল ডোনার, ঠিক আছে। আচ্ছা, ইউনিভার্সাল ডোনার মানে সে সবাইকে রক্ত দিতে পারে, রক্ত, ইউনিভার্সাল ডোনার মানে কি, সে সবাইকে রক্ত দিতে পারে, ঠিক আছে। তার মানে এটা আমি ঘুরাই ভাবে বলতে পারি না, সব ব্লাড গ্রুপ ও গ্রুপ থেকে নিতে পারবে, ও সকল ব্লাড গ্রুপই ও গ্রুপ রক্ত নিতে পারবে, তাহলে এভাবে বলা যায়। তার যেহেতু আমাদের ও হচ্ছে ইউনিভার্সাল ডোনার, তার মানে সে সবাইকে রক্ত দিতে পারবে, তাহলে ঘুরাই এটাও যদি কোশ্চেন হতে পারে যে সব ব্লাড গ্রুপরা কোন ব্লাড গ্রুপ রক্ত নিতে পারবে, তার মানে কার থেকে নিতে পারবে, ও থেকে নিতে পারবে, তাহলে ও হচ্ছে ইউনিভার্সাল ডোনার। ইউনিভার্সাল রিসিভার হচ্ছে এ বি, মানে সে সবার থেকে নিতে পারবে, ঠিক আছে। তাকে স্পেসিফিকলি করে এ বা বি দেন, সে সবার থেকে রক্ত নিতে পারে, তাহলে সে ইউনিভার্সাল রিসিভার, ঠিক আছে। সে হচ্ছে ইউনিভার্সাল রিসিভার, হ্যাঁ, বুঝতে পারছি জিনিসটা। তাহলে সে সবার থেকে রক্ত নিতে পারে, সবার থেকে রক্ত নিতে পারে, আর এ সবাইকে রক্ত দিতে পারে। আচ্ছা, তাহলে এই দুটো আমাদের মনে রাখতে হবে। আর অ্যান্টিজেন অ্যান্টিবডি দিয়ে আমাদের কোশ্চেন অনেক বেশি আসে, যে এমসিকিউতে বেশি আসে, যে এ ব্লাড গ্রুপে কোন অ্যান্টিবডি আছে, বি ব্লাড গ্রুপে কোন অ্যান্টিজেন আছে, এভাবে একটু ঘুরাই তুলে কোশ্চেন করা হয়, ঠিক আছে। এই হচ্ছে মেন কথা। আচ্ছা, তাহলে এই জিনিসটা মনে রাখবো একটু আমরা, হ্যাঁ। আর চেকার বোর্ডটা একটু ভালো করে পড়বো। আর হচ্ছে যে তোমাদের চ্যাপ্টারের শুরুতে কিছু দেওয়া আছে, শব্দের পরিচিতি দেওয়া আছে, যে শব্দের পরিচিতি ফ্যাক্টর, জিন, তারপর তোমার হচ্ছে প্রকট কোনটা, প্রচ্ছন্ন কোনটা, এগুলো আমাদের সিকিউর ক এর জন্য লাগবে, আর সিকিউ খ এর জন্য ইন জেনারেল হচ্ছে তোমার বুঝায় লিখতে বলে, ওই প্রথমে ওই যে ডেফিনেশন গুলো বুঝে লিখতে বলতে পারে, অথবা মটরশুঁটিকে কেন চয়েস করা হয়েছে,
মটরশুঁটির দিকে কাজ কি, এটা আসতে পারে। আবার হচ্ছে তোমার ইয়াগুলো আসতে পারে যে তোমার হচ্ছে যে প্রথম সূত্র কাকে বলে, প্রথম সূত্রের উদাহরণ কি, বা এরকম কিছু আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এই খেয়াল মনে রাখবা সবসময় জিনতাত্ত্বিক ব্যাখ্যা চাবেই, সবগুলো কোশ্চেনে মোটামুটি জিনতাত্ত্বিক ব্যাখ্যা চাবে, এবং সেখানে চেকার বোর্ড লিখতে হবে, চেকার বোর্ডটা তোমাকে পারতে হবে। ওকে, একটা জিনিস। আরেকটা হচ্ছে তোমার হচ্ছে যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডারগুলো, সেক্স লিঙ্ক ডিসঅর্ডারগুলো ক্ষেত্রে বাবা মা থেকে বাচ্চার কাছে কত % সম্ভাবনা থাকে এটা কিন্তু আসে। আমি তোমার ক্লাসের মধ্যে কিন্তু 6টা মহাবিবাহ দিছিলাম, 6টা মহাবিবাহ দেওয়ার মধ্যে আমি কিন্তু তোমাদের সবগুলো বলে দিছিলাম যে কি হবে, বাবা থেকে আসলে মা থেকে আসলে কি কি হবে না হবে। যেমন ধরো মনে করো যে যদি এমন হয়, ফাঁকা আছে, যদি এমন হয় যেমন মনে রাখবা যে বাবা অলওয়েজ তোমার কি হইতে পারে, সুস্থ অথবা অসুস্থ হইতে পারে, তাই না? আর মাদের ক্ষেত্রে কি হয়, ইন জেনারেল মাদের ক্ষেত্রে 3 ঘটনা ঘটতে পারে, সুস্থ, বাহক, অসুস্থ। ঠিক আছে, এই 3 ঘটনা ঘটতে পারে। এখন তোমাদের ইয়া দিবে সবসময় যে কোশ্চেন করে যে বাবা অসুস্থ, মা সুস্থ, বাবা সুস্থ, মা বাহক, এভাবে কোশ্চেন দিবে, তোমরা তখন ইয়া করে দিবা, তোমরা ছক কেটে কেটে বা চেকার বোর্ডে বসাবা। যেমন তোমার ধরো হচ্ছে যে সুস্থ মানে হচ্ছে ধরে যদি এক্স ওয়াই চিন্তা করো, অসুস্থ যদি চিন্তা করো এক্সটা নষ্ট আছে, এক্স বার ওয়াই দাও। সুস্থ যদি চিন্তা করো এখানে সুস্থ এক্স চিন্তা করো, বাহক হইলে একটা এক্স এর সমস্যা আর একটা এক্স ভালো আছে, অসুস্থ হইলে 2টা এক্স এই সমস্যা আছে। আচ্ছা, যদি এমন হয় তখন চেকার বোর্ড করতে পারবা না, তোমাকে যেটাই বলুক তুমি এভাবে চেকার বোর্ড বানাতে পারবা না জিনিসটাকে এভাবে দিয়ে। ঠিক আছে, এটা ছোট চেকার বোর্ড তো সেজন্য দেখাচ্ছে আর কি। দেখো তাহলে তোমার ধরো হচ্ছে বাবাকে চিন্তা করে এভাবে দাও, বাবাকে তুমি এক্স ওয়াই দাও, মাকে তুমি এক্স এক্স এভাবে দাও। তাহলে এখন বাবা যদি এক্স নষ্ট হয় তাহলে এখানে এ নষ্টটা আসবে, এ যদি এটা বাহকের সমস্যা হলে, মানে এইভাবে চেকার বোর্ডে বসায় তুমি ম্যাথটা করতে পারবে। আর পরীক্ষাতে এমসিকিউতে এটাই আসে, এমসিকিউতে এগুলোই আসে বারবার করে। হ্যাঁ, বেশিরভাগ আসে। আরটা হচ্ছে বিবর্তন চ্যাপ্টার থেকে যদি বলি, বিবর্তন চ্যাপ্টারে লামার্কের এবং ডারউইনের এদের যে বিবর্তনবাদ এবং এদের সীমাবদ্ধতা, অন্য কিছু পরোয়া না পড়ো, সীমাবদ্ধতা এবং এদের বিবর্তনবাদের মতবাদ, মেইন মতবাদটা একটু দেখে যেও, রিডিং পড়ে যেও, অন্তত যে বানাইল হলেও লিখতে পারো। বিবর্তনবাদ থেকে কোশ্চেন আসার চেষ্টা করবো স্কিপ করার, কারণ বিবর্তনবাদের কোশ্চেন থেকে তোমাদের অ্যান্সার দিয়ে তুমি নাম্বার বেশি পাবা না। হ্যাঁ, কোথায় নাম্বার বেশি পাবা, বিবর্তনবাদের শেষের দিকে নিষ্ক্রিয় অঙ্গ থেকে শুরু করে কোন কোন পার্ট আছে না পারছে সেগুলো তুমি যদি ঠিক মতো লিখে আসতে পারো, বা কোনগুলো আছে উদাহরণ যদি ঠিক মতো দিতে পারো, সেক্ষেত্রে নাম্বার বেশি পেতে পারো। বাট তারপরেও সম্ভাবনা থাকে নাম্বার কম দেওয়ার। সো এই জন্য একটু খেয়াল রাখবা যে আমাদের কাছে যদি এরকম বিবর্তনবাদের থাকে, আমরা চেষ্টা করবো সেখান থেকে অ্যান্সার না দেওয়া, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তোমার ইয়া থেকে, মেইন জিএডি চ্যাপ্টার থেকে। আর একটা জিনিস, রক্তের মিসম্যাচ যদি হয় সেক্ষেত্রে কি কি রোগ হতে পারে, এগুলো নিয়ে একটা আমাদের চ্যাপ্টারের লাস্টের দিকে একটু ছোট টপিক দেওয়া আছে। ঠিক আছে, ওখানে ভিতরে একটা কথা আছে, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এই কথাটা বলা আছে, একটা রোগের নাম, বাচ্চাদের হয়। মা যদি তোমার হচ্ছে যে তোমার মা যদি নেগেটিভ হয়, বাচ্চা যদি পজিটিভ হয়, এই ক্ষেত্রে বাবা যদি পজিটিভ হয় সেক্ষেত্রে কেমন সমস্যা হইতে পারে বা কি সমস্যা হইতে পারে এটার কথা বলছিল। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে তখন মানে ছবি যদি আঁকতে চাও আঁকতে পারো, ছবি আঁকতে না চাইলেও সেখানে অন্তত একটা ফ্লো চার্ট দিয়ে দিতে পারো যে হ্যাঁ বাচ্চার ক্ষেত্রে এটা হচ্ছে, মা এই জন্য হচ্ছে, প্রথম বাচ্চা এই জন্য কোনো প্রবলেম হয় না, প্রথম বাচ্চা তোমার হচ্ছে যে ভালোভাবে বাঁচতে পারে, কিন্তু তার কি হয় জন্ডিস হইতে পারে। হ্যাঁ, জন্ডিসের সমস্যা হইতে পারে। হ্যাঁ, তখন তাদেরকে ট্রিটমেন্ট দিতে হয়। আবার যদি সেকেন্ড বাচ্চার ইঞ্জিনিয়ার মারা যাওয়ার কথা, কিন্তু বর্তমানে তোমার অ্যান্টি-ডি দিয়ে দেওয়া হয় মাদেরকে প্রথম বাচ্চা হওয়ার পরপরই, তাহলে সে বাচ্চার মা ইমিউন হয়ে যায় আগে থেকে, সে তার সেকেন্ড বাচ্চা কোনো প্রবলেম হয় না। তো এই হচ্ছে মেইন টপিকগুলো বললাম তোমাদের। বেশিক্ষণ আমি আর আটকায় রাখবো না, মোটামুটি আমি 1 ঘন্টায় ক্লাস নিলাম। আমি যেগুলো আমার বলা দরকার ছিল ক্লাসের মধ্যে এসে সেগুলো বলে
দিচ্ছি, তোমাদের এই টাইমটাতে নেওয়ার কারণ হচ্ছে আমাদের যেহেতু বিকাল 7টা বাজে এফআইএল ক্লাস আছে, তোমরা একটু ভালো মতো রেস্ট টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে পড়াশোনা মোটামুটি শেষ করে এসে এফআইএল ক্লাসে চলে আসবে। এফআইএল ক্লাসে আমরা পুরা যতগুলো 7টা চ্যাপ্টারে সবগুলো এমসিকিউ সলভ করার চেষ্টা করব। তোমরা সবাই এমসিকিউ আমার সাথে তোমরা অ্যান্সার দিবা, ঠিক আছে? অ্যান্সার দিলে যেটা হবে, তোমাদের শুদ্ধ হোক ভুল হোক, তুমি অন্তত বুঝবা যে আসলে এগুলো আমরা পারি। এফআইএল এর বেশিরভাগ কোশ্চেনই সব আমরা বোর্ড কোশ্চেন নিছি, বিভিন্ন জায়গা থেকে বোর্ডে কোশ্চেন, মোটামুটি বোর্ড কোশ্চেনগুলো স্ট্যান্ডার্ড কোশ্চেন করা হয়েছে। হ্যাঁ, এই স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো আমরা মোটামুটি ধরো 5 চ্যাপ্টার থেকে সব টাইম মিলাইতে গেলে হয়তো 20টা করে বা 15টা করে সলভ করতেছি। বাট তোমাদের যে কাজ হবে, তোমরা পরবর্তীতে যে এই যে জিনিসটা আছে তোমার মানে এমসিকিউ গুলো, এগুলো একটু তুমি যখন পেয়ে যাবা, স্লাইড পেয়ে যাবা, তখন একটু সলভ করার চেষ্টা করবা। আচ্ছা, পারি খাতুন আর্কিওপটেরিক্সের, এটার আর্কিওপটেরিক্সের এটা হচ্ছে যে একটা সরীসৃপ বৈশিষ্ট্য আছে, পাখির বৈশিষ্ট্য আছে। পাখি এবং সরীসৃপ বৈশিষ্ট্য দিয়ে তোমাদের এখানে সিকিউ এটা কোশ্চেন হয় যে আর্কিওপটেরিক্সকে তোমার মহিমান্বিত বা তোমার হচ্ছে আর্টাসে তোমার সরীসৃপ এবং পাখির মধ্যে সম্পর্ক স্থাপন করে এমন এটা ব্যাখ্যা করা আসে। তখন যদি এমন কোশ্চেন হয়, সেক্ষেত্রে তোমার সরীসৃপের বৈশিষ্ট্য দিতে হবে, পাখির বৈশিষ্ট্য এগুলো দিতে হবে। যদি লিখে আসতে পারো খুব ভালো নাম পাবা, যদি ভালো লিখে আসতে না পারো, উল্টাপাল্টা লিখে আসো, তাহলে নাম্বার কমে যাবে, ঠিক আছে? এটা খেয়াল রাখবো যে আমরা যে এটার সরীসৃপ এবং পাখি অন্তত 4টা করে বৈশিষ্ট্য মুখস্থ রাখবো। 3টা করে হইলেও হবে, 3টা করে হইলেও 3 3 6 6টা পয়েন্ট হয়, ঠিক আছে? এই হচ্ছে মেন কথা। আচ্ছা, নুসরাত জাহান কোনটা এই ক্লাসে? তোমার হচ্ছে এই ক্লাসের পিডিএফটা আমরা দুপুর 3টা বা 4টার মধ্যে পেয়ে যাবা তোমরা, এই ক্লাস আর গতকাল ক্লাসের পিডিএফ। আর হচ্ছে সাজেশনটা পাবা, সাজেশনটা আমি এর মধ্যে দিয়ে দিব। আর হচ্ছে সন্ধ্যা 7টা বাজে যেই হবে তোমাদের এফআইআর ক্লাস হবে, এফআইআর ক্লাসের লাস্টে তোমার হচ্ছে যে শেষ হওয়ার পর রাত্রেবেলা ওটা তোমাদের ইয়াতে আপলোড হয়ে যাবে, আর তোমাদের হচ্ছে অ্যাপে আপলোড হয়ে যাবে, ফ্রিতেই তুমি দেখতে পাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই হচ্ছে মেন কথা। হ্যাঁ, ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বো নাকি শুধু টেস্ট পেপারে সিকিউ সলভ করলেই হবে? সোহানুর রহমান, এই যে টেস্ট পেপার বেসড পড়াশোনার চিন্তা ভাবনাটা, এটা আমি পছন্দ করি না, একদমই পছন্দ করি না। পার্সোনালি আমি খুবই হেট করি জিনিসটাকে, যে শুধু গাইড পড়া বা শুধু টেস্ট পেপারের কোশ্চেন পড়ে পরীক্ষা দেওয়া চিন্তা করা, এটা একদম একটা তোমার ধরো হচ্ছে বলবো যে খারাপ একটা আইডিয়া। কেন? তুমি যখন শুধু একটা কোশ্চেনের অ্যান্সার দেখতে যাবা, তখন তোমার কিন্তু জ্ঞানের সীমা শুধু ওখানে আটকায় গেছে। যদি বই পড়ো, বইয়ে তুমি অনেক কিছু পড়তেছো, তো তোমার অনেক কিছু জানা হচ্ছে একসাথে। তো শুধু বইয়ের ইম্পর্টেন্ট টপিক পড়ো, তাহলেও চলবে। কোশ্চেন শুধু টেস্ট পেপারে সিকিউ সলভ করার দরকার নাই, আমি এটা একদমই পছন্দ করি না। আর টেস্ট পেপারে সিকিউ সলভ দেখাটাই আমি পছন্দ করি না। আমি দেখো কোনো কোশ্চেনের অ্যান্সার তোমাকে এখানে পড়তে বলি নাই, আমি কোশ্চেনগুলো অ্যান্সার আমি নিজের মতো তোমাদেরকে একটা আইডিয়া দিচ্ছিলাম, এমনি এমনি করে পড়বা, কিন্তু আমি তোমাকে বলি না এটা পড়ো। কারণ কোনো কোশ্চেনের অ্যান্সার মুখস্থ করলে তোমার সৃজনশীল ক্ষমতা কমে যাবে, বুঝতে পারছো? কোশ্চেন আনসার মুখস্থ করলে তুমি বই থেকে পড়ো, বই থেকে অনেক কিছু মুখস্থ করলা, লিখতে গেলে অনেক কিছু কমে আসবে, বাট কমেও তুমি বেশি লিখতে পারবা। কিন্তু তুমি যদি স্পেসিফিকলি অ্যান্সার মুখস্থ করে, তোমার অ্যান্সার থেকে জিনিসটা কমে যে কিছু থাকবে না, তোমার নাম্বার পাবা না তুমি, বুঝতে পারছো জিনিসটা? কখনোই শুধু টেস্ট পেপারের কোশ্চেন সলভ করবা না। আমি পার্সোনালি টেস্ট পেপারের কোশ্চেন সলভ দেখতাম না, আমি কোশ্চেন দেখতাম, কোশ্চেনের প্যাটার্ন দেখতাম, যে কি কোশ্চেন আসে, কোন টপিক থেকে কোশ্চেন আসে, ওই টপিকটা আমি বই থেকে পড়তাম। তাহলে সুবিধা হবে কি, তোমার হচ্ছে যে এটা তুমি বুঝতে পারবা যে আসলে কি কোনটা আমার পড়া উচিত। আচ্ছা, পার্সেন্টেজটাই সমস্যা হয়, পার্সেন্টেজেরটাই সমস্যা হয়, কোন পার্সেন্টেজের সমস্যা হয়? পারিখান বুঝি নেই, কি বললা বুঝিনি, পার্সেন্টেজে কোন সমস্যা হয়? বাহক টপিকে পার্সেন্টেজের সমস্যা আছে, দেখাচ্ছি ধরো, ওয়েট। আচ্ছা, একটু ধরো এখানে পেজ অ্যাড করি। পার্সেন্টেজের সমস্যা না, আচ্ছা দেখাচ্ছি। দেখো, ধরো বাবা আমার হচ্ছে সুস্থ, মা হচ্ছে বাহক। আমরা সুস্থ যদি হয় সেক্ষেত্রে এক্স ওয়াই দিচ্ছি, বাহক হইলে এক্স এক্স এর মধ্যে একটা এক্স এর মাথা দিলাম যে একটা এক্স নষ্ট আছে, ঠিক আছে, নষ্ট।
আচ্ছা আমরা এখন কি করবো, চেকার বোর্ড করবো। চেকার বোর্ডের ক্ষেত্রে দেখো এটা কথাই বলতে তাই না? আচ্ছা এখন দেখো যে আমরা ধরো মনে করো যে এক্স ওয়াই এটা হচ্ছে নষ্ট আছে, হ্যাঁ, তাহলে যে এক্স বার এক্স, এক্স বার ওয়াই, এক্স 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 ওয়াই। তাহলে দেখো এখানে ছেলে কয়টা আছে, ছেলে দুইটা, তার মানে হচ্ছে যে আমাদের একটা ছেলে অসুস্থ হচ্ছে, একটা ছেলে হচ্ছে সুস্থ হচ্ছে। তাহলে দেখো এটা বলতে পারি না যে 50% ছেলে অসুস্থ, 50% ছেলে সুস্থ। আর মেয়ে দেখো এখানে হচ্ছে দুটা মেয়ের মধ্যে একটা মেয়ে বাহক, একটা মেয়ে হচ্ছে সুস্থ। তাহলে বলতে পারি না যে 50% মেয়ে হচ্ছে আমাদের বাহক, 50% মেয়ে হচ্ছে সুস্থ। ঠিক আছে, এভাবে বলতে পারি না আমরা। এখন যদি বলে যে কোশ্চেন যদি এমন হয় যে ছেলে মেয়েদের মধ্যে, সন্তানের মধ্যে, ধরো ছেলে মেয়ে বললো না, সন্তানের মধ্যে, কোশ্চেন হইল সন্তানের মধ্যে কত পার্সেন্ট বাহক, অথবা এটা একটা কোশ্চেন, দুইটা কোশ্চেন, সন্তানের মধ্যে কত পার্সেন্ট সুস্থ। এটা যদি আনসার করতে হয় তো চিন্তা করো, সেম ঘটনাটা দেখ, চিন্তা করো এখানে সন্তান কত পার্সেন্ট বাহক, দেখো চারটা সন্তান, ছেলে মেয়ে মিলে চারটা সন্তান, 1 2 3 4, চারটা সন্তানের মধ্যে বাহক কয়টা, এখানে বলছে কত পার্সেন্ট বাহক, বাহক কয়টা, চারটা বাচ্চার মধ্যে একটা হচ্ছে বাহক, তাই না? তাহলে বলতে পারি না যে 100%-এর মধ্যে 25% হচ্ছে আমাদের বাহক। তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার হবে 25% সন্তান হচ্ছে বাহক। আর সুস্থ চিন্তা করো, 2 নম্বরে কত পার্সেন্ট সুস্থ, দেখো এটা বাহক, এটা হচ্ছে অসুস্থ, এই মেয়েটা সুস্থ, এই ছেলেটা সুস্থ। তাহলে বলতে পারি না যে 50% সন্তান হচ্ছে সুস্থ, সন্তান সুস্থ। আবার দেখো একটা ছেলে হচ্ছে অসুস্থ, তার সন্তানের মধ্যে একজন হচ্ছে অসুস্থ, 4 জনের মধ্যে। তাহলে বলতে পারি যে 25% হচ্ছে আমার এখানে অসুস্থ সন্তান আছে, অসুস্থ। এইভাবে পার্সেন্টেজ হিসাব করা হয়। পারি খাতুন, তুমি কি মোটামুটি বুঝতে পারছো যে পার্সেন্টেজের মধ্যে কেমন কোশ্চেন আসলে কেমন আনসার দিতে পারবো আমরা, কেন আনসারটা চেঞ্জ হবে এরকম পার্সেন্টেজের ক্ষেত্রে? 25-25-25-25 পার্সেন্টেজ হিসাব করো, ঠিক আছে? বাচ্চা যেমন হবে সেটার উপর তুমি পার্সেন্টেজ হিসাব করো। কোশ্চেনটা বুঝে আনসার করতে হবে, কোশ্চেনটা বুঝে আনসার করলে মোটামুটি হবে। এই জিনিসটা কোশ্চেনটা বুঝে আনসার করতে হবে, হ্যাঁ, কেমন চাচ্ছে, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। সন্ধ্যাবেলা দেখা হবে, সন্ধ্যাবেলা দেখা হয়, সেখানে আমি আর সুমি আপু মিলে তোমার সব চ্যাপ্টারে এমসিকিউ সলভ করে তোমরা অবশ্যই সেখানে জয়েন করবা। এমসিকিউ জয়েন করলে সেখানে এমসিকিউ কোশ্চেনগুলো আমরা দেখবো, জানবো, আমরা প্র্যাকটিস করব, তাহলে আমাদের পড়াটা অনেক আগায় যাবে। সিকিউ তো আমাদের পড়া মোটামুটি শেষ, আমরা এমসিকিউ দেখলে আমাদের পড়াটা মানে বায়োলজির সেকেন্ড পেপারটা মোটামুটি প্রিপারেশন আমাদের ডান হয়ে যাবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে সন্ধ্যা 7টা বাজে, ততক্ষণ পর্যন্ত ভালো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, টাটা, বাই বাই।